কি আবার স্কিপ করছো? আরে আবার তো তুমি সেই ভুলটা করলে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, যদি তুমি এবার স্কিপ করো না তাহলে তুমি তোমার জীবনের অন্যতম সব থেকে গুরুত্বপূর্ণ তুমি আজকে ভিডিওটি হারাবে। হ্যাঁ, কি? ও তুমি থাম্বনেল দেখে বুঝে গেছো যে তুর্কি আক্রমণ? কেন? শুধুমাত্র তুর্কি আক্রমণ ওই একটু ছোট্ট আলোচনা আর দুটো গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা, আর কিছু নেই? আরে তুর্কি আক্রমণ, আচ্ছা তুর্কি কারা ছিল তুমি জানবে না? তুর্কিদের আদি বাসস্থান কোথায় ছিল তুমি জানবে না? তুর্কিরা কিভাবে আমাদের এই বাংলাতে এলো তা তুমি জানবে না? আর সেই সময় আমাদের বাংলাতে কে রায়ত্ব করতেন তা তুমি জানবে না? ও, তোমরা তো জানো তাই না, লক্ষণ সেন সেই সময় বাংলা রায়ত্ব করতেন। আচ্ছা, এই লক্ষণ সেনেদের পূর্বপুরুষ কারা ছিলেন? তাদের আদি নিবাস কোথায় ছিল আর তারা কোথা থেকেই বাইরে বাংলাদেশ এসেছে তুমি জানবে না? সেই জন্য বলছি যে আজকের এই ভিডিওটি একটু স্কিপ করবে না, আর হ্যাঁ, সম্পূর্ণটাই দেখবে। সে সঙ্গে বলে রাখি, তোমরা যারা বাংলাতে অনার্স করছো তাদের জন্য আজকের এই ভিডিওটি শেষে দুটো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে দুটো প্রশ্নের মধ্যে তোমরা কমন পাবে এই তুর্কি আক্রমণ থেকে। আর প্রশ্নমান দুইয়ের জন্য ভাবছো? আরে আলোচনাতেই তো হয়ে যাবে প্রশ্নমান দুইয়ের যে সমস্ত প্রশ্নগুলো থাকবে তাদের উত্তরগুলো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি আজকের এই ভিডিওটি। ঠিক আছে, তাহলে দেখো আজকে আলোচনার বিষয় হচ্ছে বাংলায় তুর্কি অভিযান। ঠিক আছে, আমরা বিষয়গুলোকে দেখি একে একে। প্রথমেই দেখো, আমরা আজকে এই আলোচনার মধ্যে কি কি রাখছি। তো আমরা আজকে আলোচনার মধ্যে রাখছি তুর্কি বিজয় ও তার ফলশ্রুতি, সমাজ এবং সাহিত্যে এর প্রভাব। আজকের এই বিষয়টি যারা বাংলাতে অনার্স করছে তাদের জন্য তো গুরুত্বপূর্ণই, এছাড়া যারা বাংলা এসএলএসটি পরীক্ষার্থী তাদের জন্য গুরুত্বপূর্ণ, এছাড়াও যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হচ্ছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবে, একটু স্কিপ না করে। ঠিক আছে, তুর্কি জাতির পরিচয় এবং ইতিহাস। তাহলে প্রথমে আমরা কি দেখছি? পরিচিতি। তুর্কি বা তুর্কিক জনগোষ্ঠী হলো, এটা একটা জনগোষ্ঠী। ঠিক আছে, এই জনগোষ্ঠীটি হলো মধ্য, উত্তর, পশ্চিম ও পূর্ব এশিয়ার একাধিক ইউরেশীয় জাতির একটি বিশাল সমষ্টি। তারা তুর্কিক ভাষা পরিবারের বিভিন্ন ভাষায় কথা বলে। এদের আদি বাসস্থান কোথায় ছিল? না, তুর্কি জাতির আদি বাসস্থান ছিল প্রধানত মধ্য এশিয়া ও সাইবেরিয়ার আলতাই পর্বতমালা সংলগ্ন এলাকাতে। আমরা যদি তুর্কি জাতির আদি বাসস্থানটাকে দেখি তাহলে দেখো, এইখানে দেখো রয়েছে রাশিয়া, কাজাকস্তান, এটা মধ্য এশিয়ার মধ্যে পড়ছে আর কি, সাইবেরিয়া, মঙ্গোলিয়া, তারপর দেখো এখানে পূর্ব তুর্কিস্তান, চীন, এদের মাঝখানে দেখো রয়েছে আলতাই পর্বতমালা। ঠিক আছে, এই আলতাই পর্বতমালা ছিল আমাদের তুর্কি জাতির আদি বাসস্থান। তাহলে বুঝতে পারলে তুর্কি জাতির আদি বাসস্থান কোথায় ছিল? না, আমাদের আলতাই পর্বতমালা। এইখানে দেখো, আমি এই আলতাই পর্বতমালার পরিপ্রেক্ষিতে একটি সুন্দর ছবি তোমাদেরকে দিয়েছি। যদি আমি এই পর্বতমালাটার কাছে যাই তাহলে আমি এই রকম একটা ছবি পাবো, বা আগের দিনে মানুষ একটা এরকম আমরা ছবি পাবো। এবার এই বিষয়টিকে যদি আমি আরও কাছে থেকে দেখি তাহলে দেখো আমাদের ছবিটি এরকম টাইপের হয়। তোমরা দেখতেই পাচ্ছ, মধ্য এশিয়া ও সাইবেরিয়ার আলতাই পর্বতমালা হচ্ছে আমাদের এই যে পর্বতমালাগুলো, এই পর্বতমালা। ঠিক আছে, এখানে দেখো কি বলা হয়েছে, যে প্রাচীন তুর্কিক জাতি ও তাদের আদি বাসস্থান, প্রাচীন তুর্কিক জাতির আদি জন্মভূমি সাইবেরিয়া ও মধ্য এশিয়ার আলতাই পর্বতমালা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা দেখব সাম্রাজ্য গঠন, মানে তুর্কিরা কিভাবে সাম্রাজ্য গড়ে তুললো সেটা আমরা দেখব। দেখো, ইতিহাস জুড়ে তুর্কি জাতি একাধিক শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলেছিল, যার মধ্যে গোক তুর্ক সাম্রাজ্য, সেলজুক সাম্রাজ্য এবং উসমানীয় বা অটোমান সাম্রাজ্য ছিল অন্যতম। তাহলে এইগুলো ছিল তাদের প্রধান সাম্রাজ্য। কি কি বললাম? গোক তুর্ক সাম্রাজ্য, কি বলেছি? সেলজুক সাম্রাজ্য, আর বললাম উসমানীয় বা অটোমান সাম্রাজ্য। ঠিক আছে, এইবার এই ছবিটির দিকে যদি তোমরা দেখো তবে তোমরা দেখতে পাবে, চলো আমি ছবিটিকে একটু বড় করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। ব্যাস, এবার তোমরা দেখো এই যে কালারটা দেখতে পাচ্ছ, এই কালারটা হচ্ছে আমাদের গোক তুর্ক সাম্রাজ্য। তার মানে বুঝতে পারছো তোমরা যে তারা এই গোক তুর্ক সাম্রাজ্য কত বিশাল একটা সাম্রাজ্য দেখো গড়ে তুলেছিল এই এলাকা পর্যন্ত, তাই না? এইবার দেখো, এইবার আমরা গ্রেট সেলজুক সাম্রাজ্য দেখছি। আমাদের এই যে কালারটা দেওয়া আছে এই কালারটাকে ইন্ডিকেট করে, তার মানে আমরা এই যে সাম্রাজ্যটা পাচ্ছি এই সাম্রাজ্যটা হচ্ছে আমাদের গ্রেট সেলজুক সাম্রাজ্য। এরপর দেখো উসমানীয় বা অটোমান সাম্রাজ্য। তাহলে দেখো এই যে কালারটা রয়েছে, মানে এইখান থেকে বিস্তার লাভ করেছে তাদের সাম্রাজ্য, এবং
এরকমভাবে। তার মানে কি, তার মানে তারা একটা বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, তাহলে ইতিহাসে তাদের একটা বড় জায়গা তো থাকবে, তাই না? আচ্ছা, এইবার দেখব যে কনস্টান্টিনোপল বিজয় 1453 খ্রিস্টাব্দে। দেখো, দ্বিতীয় মেহমেদের নেতৃত্বে কনস্টান্টিনোপল জয়ের মাধ্যমে উসমানীয় সাম্রাজ্য বিশ্বজুড়ে একটা পরাশক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। তার মানে এদেরকে হারাতে পারবে এই রকম শক্তি তখন গড়ে ওঠেনি, এইরকম আমরা বলতে পারি। এবার দেখো, ধর্ম ও সংস্কৃতি। আধুনিক তুর্কি জনগণের অধিকাংশই হলো ইসলাম ধর্মের অনুসারী। তুর্কি সংস্কৃতিতে মধ্য এশীয় বা এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপীয় সংস্কৃতির এক চমৎকার মিশ্রণ দেখা যায়। তাহলে আমরা কি দেখছি, যে তুর্কি সংস্কৃতিতে আমরা কি কোন কোন সংস্কৃতির মিশ্রণ দেখছি না, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপ, এই তিনটে জায়গার বা তিনটে সংস্কৃতির আমরা একটা মিশ্রণ সংস্কৃতি দেখতে পাই আমাদের তুর্কি জনগণের মধ্যে, তাই না? তারপর দেখো, এইবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমাদের আধুনিক তুরস্ক বর্তমানে কোথায় অবস্থিত, তাই না? দেখো, 1923 সালে মোস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে আধুনিক তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বর্তমানে তুরস্ক ছাড়াও আজারবাইজান, কাজাকস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান ইত্যাদি দেশে বিভিন্ন তুর্কিক জাতির লোকেরা কিন্তু বসবাস করে। ঠিক আছে, আচ্ছা, নিচে দেখো, আমাদের সুন্দর করে একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে বিষয়টি। এইটা আমাদের পৃথিবী, তোমরা সবাই বুঝতেই পারছো। এই পৃথিবীর দেখো, এই জায়গাতে আমাদের আধুনিক তুরস্ক প্রজাতন্ত্রটা অবস্থিত। এবার এইটাকে যদি আমরা জুম করি, তাহলে দেখো আমরা এই ছবিটা পাই। ঠিক আছে, যার উত্তর দিকে রয়েছে দেখো কৃষ্ণসাগর, ইস্তাম্বুল, ট্রাবজন। তারপর দেখো আমাদের উত্তর পশ্চিমে দেখো রয়েছে বুলগেরিয়া, গ্রিস, তাই না? তারপর দেখো আমাদের দক্ষিণ পশ্চিমে দেখো রয়েছে ভূমধ্যসাগর, আর দক্ষিণে দেখো রয়েছে সিরিয়া, ইরাক, তাই না? পূর্ব দিকে ইরান, জর্জিয়া, হ্যাঁ আজারবাইজান, তারপর দেখো আর্মেনিয়া। আর এই যে দেখছো এই এলাকাটা, আমাদের এই এলাকাটা হচ্ছে বর্তমানের কি বলতো তুরস্ক। এখানে আধুনিক তুরস্কের প্রজাতন্ত্র। তাহলে বোঝা গেল ব্যাপারটা। তাহলে দেখো, আমি আজকের আলোচনাতে, তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আজকের আলোচনাতে স্যার আপনি তুরস্ক বা তুর্কি দেখে নিয়েও কেন আলোচনা করছেন? না, আজকের বিষয়টি তাই। আজকে আমরা তো দেখছি যে তুর্কি আক্রমণ, বাংলায় তুর্কি আক্রমণ। তাহলে যদি আমি বাংলায় তুর্কি আক্রমণ আলোচনা করতে যাই, তাহলে তো আগে প্রথমে আমাকে জেনে নিতে হয় যে তুর্কি কারা, বা তাদের আদি বাসস্থান কোথায় ছিল, তারা কিভাবে আমাদের কোথা থেকে আমাদের বাংলাতে এলো, তাই না? তাহলে এই বিষয়টি জানতে গেলে তো আমাদেরকে এই বিষয়গুলো জানতেই হবে। সেই জন্য আমি তোমাদেরকে আগে এই বিষয়গুলো জানিয়ে দিলাম। এবার তোমরা আরো তথ্য নিয়ে নাও। দেখো, এইবার আমরা দেখব বাংলার কয়েকটি প্রাচীন সাম্রাজ্য। আমরা তো তুর্ক সাম্রাজ্য নিয়ে বা তুর্কিদের সাম্রাজ্য নিয়ে আলোচনা করলাম। এবার দেখে নিই আমাদের বাংলার কয়েকটি প্রাচীন সাম্রাজ্য। আবার প্রশ্ন তোমাদের মনে, স্যার বাংলার কয়েকটি প্রাচীন সাম্রাজ্য এখানে কেন? না তো তুর্কি আক্রমণ কোথায় হয়েছিল? বাংলাতে। তাহলে যদি বাংলাতে তুর্কি আক্রমণ হয়, তাহলে বাংলার প্রাচীন সাম্রাজ্য নিয়ে কি আমাদেরকে আলোচনা করতে হবে না? তোমরাই বলো, নিশ্চয় আলোচনা করতে হবে। তাহলে আমরা বাংলার প্রাচীন সাম্রাজ্য হিসাবে আমরা পাবো গুপ্ত সাম্রাজ্যকে, পাবো পাল সাম্রাজ্যকে, পাবো সেন সাম্রাজ্যকে। ঠিক আছে, গুপ্ত সাম্রাজ্য যেটা আমরা দেখছি যে আনুমানিক খ্রিস্টীয় 320 থেকে 550 অব্দ, মতান্তরে খ্রিস্টীয় 3য় শতাব্দীর শেষ ভাগ থেকে 6ষ্ঠ শতক পর্যন্ত আমাদের গুপ্ত সাম্রাজ্যের সময়কাল ছিল। ঠিক আছে, এটা কিছু সময় এদিক বা এদিক হতে পারে, এটা অনুমান সাপেক্ষ, অনেক মতান্তর রয়েছে এই নিয়ে। যাক, এরপরে আমরা দেখব নেক্সটে পাল সাম্রাজ্য এবং এদের সময়কাল। দেখো, আনুমানিক 750 থেকে 1161 খ্রিস্টাব্দ, প্রায় 400 বছর ধরে এই পাল সাম্রাজ্যের রাজত্বকাল ছিল। এরপরে পাল সাম্রাজ্যে পরে এসেছে দেখো আমাদের সেন সাম্রাজ্য, এবং আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে আমাদের তুর্কি এবং এই সেন সাম্রাজ্য। ঠিক আছে, আনুমানিক 1097 থেকে, দেখো এখানে তোমাদের মনে হতে পারে যে এখানে 750 থেকে 1161, এখানে আবার দেখো 1097 থেকে 1230 খ্রিস্টাব্দ এগুলো দেওয়া হয়েছে। আসলে বিষয়গুলো হচ্ছে এইগুলো অনেক মতান্তরের একটা ব্যাপার রয়েছে। যাই হোক, এই সবগুলো আমাদেরকে মানে রেখেই আলোচনা করতে হবে। হ্যাঁ, আনুমানিক 1097 থেকে 1230 খ্রিস্টাব্দ বা একাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে ত্রয়োদশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত আমাদের এই সাম্রাজ্যের
বিস্তারকাল ছিল। ঠিক আছে, আমি তোমাদেরকে আবার বলছি, এই তথ্যগুলো তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে পেতে পারো, তবে ব্যাপারটা হচ্ছে সবটাই ঠিক। ঠিক আছে, এবার দেখো, আমরা বাংলায় সেন সাম্রাজ্য সম্বন্ধে একটু আগে আলোচনা করিনি, না হলে আমাদের আলোচনাটি অসম্পূর্ণ থেকে যাবে। দেখো, পাল সাম্রাজ্যের পতনের পর, যখন আমাদের এই পাল সাম্রাজ্যটার পতন ঘটলো, এই পাল সাম্রাজ্যের পতনের পর একাদশ শতাব্দীর শেষ ভাগে প্রাচীন বাংলায় সেন সাম্রাজ্য বা সেনা ডাইনেস্টি উত্থান ঘটে। ঠিক আছে, বুঝতে হচ্ছে তো? পাল সাম্রাজ্যের পতনের পর একাদশ শতাব্দীর শেষ ভাগের দিকে আমাদের বাংলায় সেন সাম্রাজ্য উত্থান ঘটে। প্রায় শতাধিক বছর, আনুমানিক 1097 থেকে 1225, আমি একটু আগে তো দেখালাম, এই সময়কালে সেন রাজারা বাংলা ও তার আশেপাশের অঞ্চলে রাজত্ব করতেন। ঠিক আছে, আচ্ছা, সেন সাম্রাজ্যের শাসনকাল ছিল বাংলার ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমরা এখানে দেখব যে প্রাচীন বাংলার সেন সাম্রাজ্যের বিস্তার এবং কালক্রমিক কালানুক্রমিক বিস্তার। ঠিক আছে, তাহলে দেখো এইখানে আমাদের একটা ছবি রয়েছে এবং এই ছবিতে দেখো বিভিন্ন আমাদের রং ব্যবহার করা হয়েছে। আমাদের এখানে দেখো যেই রঙই ব্যবহার করা হোক না কেন, আমাদের পুরোটাই যে রঙিন এলাকাগুলো দেখানো হয়েছে, এই পুরোটাই ছিল আমাদের প্রাচীন বাংলার সেন সাম্রাজ্য। অর্থাৎ আমাদের এই প্রাচীন বাংলার সেন সাম্রাজ্যের বিস্তার ছিল এতদূর পর্যন্ত। এই প্রসঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি, এই সেন সাম্রাজ্য ছিল কট্টরপন্থী হিন্দু সাম্রাজ্য, এবং এর আগের সাম্রাজ্য অর্থাৎ পাল সাম্রাজ্য ছিল আমাদের বৌদ্ধ সাম্রাজ্য, তারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। ঠিক আছে, আর আমাদের এই সেন সাম্রাজ্যের যারা শাসক তারা ছিলেন কট্টরপন্থী হিন্দু ধর্মাবলম্বী শাসক। ঠিক আছে, আচ্ছা, এই ছবিটি তোমরা সুন্দর করে নিজের মতো করে ডিটেলে জেনে নিও। হ্যাঁ, এখান থেকে তোমরা দেখে নিও বিষয়টিকে। এবার দেখো, আমরা দেখব সেন সাম্রাজ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা। উৎপত্তি: সেন রাজারা মূলত দক্ষিণ ভারতের কর্ণাটক, কানাড়া ভাষাভাষী অঞ্চল যাকে আমরা বলি, সেই কর্ণাটক থেকে বাংলা এসেছিলেন। বুঝতে পেরেছ? তাহলে সেন রাজারা কিন্তু আমাদের এই বাংলার ছিলেন না, তারা ছিলেন আমাদের দক্ষিণ ভারতের কর্ণাটক, যার আগে নাম ছিল মহীশূর, সেইখানকার বাসিন্দা, এবং সেখান থেকে তারা বাংলাতে এসেছেন। ঠিক আছে, তারা কিভাবে বাংলা এসেছেন আমরা সেগুলো দেখব। তারা নিজেদের ব্রহ্মক্ষত্রিয় হিসেবে পরিচয় দিতেন। ব্রহ্মক্ষত্রিয় মানে কি? যারা প্রথমে ব্রাহ্মণ ছিলেন এবং তারপরে তারা যুদ্ধবিদ্যা চর্চা করে বা শিখে নিয়ে তারা নিজেদেরকে ক্ষত্রিয় বলে পরিচয় দিতে শুরু করেন, এবং এক সময় তারা নিজেদেরকে ব্রহ্মক্ষত্রিয় বলে পরিচয় দিতে শুরু করেন। বুঝতে পেরেছো ব্যাপারটি? পাল রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও সেন রাজারা ছিলেন মূলত কট্টর হিন্দু ধর্মাবলম্বী। তোমাদেরকে আমি এই বিষয়টি একটু আগে উল্লেখ করেছি। এইবার দেখো, আমাদের এই ছবির মাধ্যমে আমরা দেখব সেন রাজাদের আদি নিবাস থেকে বাংলায় আগমন ও বিস্তার। মানে সেন রাজাদের কোথায় আদি নিবাস ছিল, তারা কোথা থেকে কোথায় কিভাবে আমাদের বাংলাতে এসেছে এবং তাদের বিস্তারগুলো তোমরা দেখতে পাচ্ছ। এইখানে আমাদের প্রাচীন ভারতবর্ষের একটি ম্যাপ রয়েছে, অখণ্ড ভারতবর্ষের একটি ম্যাপ রয়েছে, এবং এই ম্যাপে দেখো একেবারে আমাদের দক্ষিণ দিকে তাকাও, যদি তাকাও তাহলে তুমি দেখতে পাবে সেন রাজবংশের আদি নিবাস দক্ষিণ ভারত, মহীশূর, কর্ণাটক, যার আগের নাম ছিল কি মহীশূর। তোমাদেরকে আমি একটু আগে বললাম এই যে জায়গাটা, এই জায়গাতে ছিল আমাদের সেন রাজবংশের আদি নিবাস। তারা এইখান থেকে এসেছেন, দেখো তারা এইখান থেকে এসেছেন, উড়িষ্যার সীমান্ত দিয়ে এসেছেন আমাদের এই বাংলায়। ঠিক আছে, এবং এই বাংলায় তখন আমাদের রাজত্বের পরিসীমা ছিল এই এতটা। এবার এখান থেকে তারা দেখো আমাদের বাংলায় তারা বিভিন্ন জায়গায় তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে কিন্তু। ঠিক আছে, তারা গৌড়, লক্ষণাবতী, নবদ্বীপ, বিক্রমপুর, বিজয়পুর এই সব জায়গাগুলোকে তারা তাদের রাজধানী বানিয়েছে এবং তারা একসময় বাংলায় শাসন করেছে। ঠিক আছে, চলো পরের স্লাইডে আমরা দেখি কি আছে। আচ্ছা, এইখানে আমরা এবার দেখে নেব সেন রাজাদের রাজবংশের ধারাবাহিকতা। তাহলে প্রথমে দেখো আমরা পাবো সামন্ত সেন, তারপর পাবো দেখো তার ছেলে হেমন্ত সেন, তার ছেলে বিজয় সেন, তার ছেলে বল্লাল সেন এবং তার ছেলে লক্ষণ সেন। এবং এই লক্ষণ সেন হলো শেষ স্বাধীন হিন্দু রাজা। বুঝতে পেরেছো? এরপর আমাদের বাংলায় তুর্কি আক্রমণ ঘটে খিলজির নেতৃত্বে, তোমরা সেটা জানো, এবং এই বিষয়টা নিয়েও আমি একটু পরে ডিটেল আলোচনা করব। তো এই লক্ষণ সেন হচ্ছেন আমাদের সেন বংশের শেষ স্বাধীন রাজা।
তবে লক্ষণ সেনের মৃত্যুর পরেও আমাদের সেন সাম্রাজ্য টিকে ছিল, তবে সেটা অত্যন্ত দুর্বল এবং তার পরবর্তী যারা বংশধর ছিলেন তারা কিন্তু সেই রকমভাবে ইতিহাসে রেখা কেটে যেতে পারেননি। ঠিক আছে, যাই হোক। তো দেখো, সামন্ত সেন এই পরিবারের প্রথম আদিপুরুষ। সামন্ত সেনের সন্তান দেখো হেমন্ত সেন, তিনি সেন বংশের প্রথম স্বাধীন রাজা ও প্রতিষ্ঠাতা। এখান থেকে কিন্তু তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্ন থাকে যে সেন বংশের প্রথম বা আদিপুরুষ কাকে বলা হয়, তখন তোমরা কি লিখবে? সামন্ত সেন। আর সেন বংশের প্রথম স্বাধীন রাজা বা প্রতিষ্ঠাতা কে? না হেমন্ত সেন। কিন্তু বিজয় সেনকে বলা হয় সেন সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে ছেলেমেয়েরা দেখো আমাদের এই জায়গাতে তারা মানে ভুল করে ফেলে। সামন্ত সেন হলেন সেন বংশের প্রথম স্বাধীন রাজা ও প্রতিষ্ঠাতা, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বললে আমাদের আর তখন হেমন্ত সেন হবেন না, আমাদের হবে হেমন্ত সেনের পুত্র বিজয় সেন। বুঝতে পেরেছো? এরপর দেখো বল্লাল সেন, তিনি বিখ্যাত সমাজ সংস্কারক, তিনি কৌলিন্য প্রথার প্রবর্তক। আমাদের WBCS, তারপর তোমার এইরকম তোমার মিসলেনিয়াস, এইরকম বড় বড় চাকরির পরীক্ষাতেও কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো এসে থাকে হামেশাই। তোমরা যদি দেখো সেই সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো, তাহলে তোমরা দেখতে পাবে যে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এসে থাকে। ঠিক আছে, সেই জন্য গুরুত্ব দিয়ে কিন্তু দেখো ক্লাসটা। তাহলে বল্লাল সেন তিনি কৌলিন্য প্রথার প্রবর্তক ছিলেন। এবার দেখো লক্ষণ সেন, তিনি সেন বংশের শেষ স্বাধীন রাজা ছিলেন আমাদের। ঠিক আছে, তাহলে চলো তোমরা আমার সঙ্গে সঙ্গে বলে দাও সেন রাজবংশের ধারাবাহিকতায় আমরা কোন কোন সেন মানে রায়দেরকে পাচ্ছি। তাহলে সামন্ত সেন, তার ছেলে হেমন্ত সেন, তারপর বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন। ঠিক আছে, কি কি বললাম বলো তো? সামন্ত সেন, হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন। মনে থাকবে তো? আশা করি মনে থেকে যাবে। তোমরা আরেকবার দেখো ছবিটার দিকে, সামন্ত সেন। আচ্ছা, তোমরা একটা মনে রাখবে যে যখন এই সেন রাজবংশের আদিপুরুষ মানে প্রথম আদিপুরুষ আমাদের সামন্ত সেন, তিনি কিন্তু আমাদের বাংলাতে এসে রাজা রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। তিনি পাল রাজবংশ, তার আগের যে রাজবংশ ছিল না, পাল রাজবংশ বললাম তো, ওই পাল রাজবংশের তিনি সামন্ত হিসাবে কাজ করতেন। তা দেখো এই নাম থেকে আমাদের ওইটাও মনে থাকবে, তার মানে কাজটা, তাহলে তার জীবিকাটা। তাহলে সামন্ত সেন তিনি সামন্ত ছিলেন। তাহলে আমরা নিশ্চয় আর ভুলে যাব না যে এই সেন রাজবংশের প্রথম আদিপুরুষ কে ছিলেন, তাই না ব্যাপারটা? তাহলে পাল রাজাদের আমলে সামন্ত হিসাবে কাজ করতেন সামন্ত সেন, তাহলে তিনি আদিপুরুষ। সামন্ত কাজ আমি পরে আলোচনা করছি। ঠিক আছে, তাহলে তিনি হচ্ছেন তার মানে আদিপুরুষ। তো এবার এই সামন্ত সেনের হচ্ছে পরবর্তী বংশধর হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন এবং লক্ষণ সেন। চলো আমরা এর পরবর্তীতে ইনাদের সম্বন্ধে একটু একটু করে তথ্য আমরা নিয়ে রাখি। সামন্ত সেন, সেন রাজবংশের আদিপুরুষ, তোমরা দেখলে একটু আগেই। তিনি কর্ণাটক থেকে বাংলা এসে রাঢ় অঞ্চলে বসবাস শুরু করেন। ঠিক আছে, এবার দেখো হেমন্ত সেন। আচ্ছা আচ্ছা, আমি পাশে দেখো তাদের এই রাজত্বকালটা উল্লেখ করে দিয়েছি। ঠিক আছে, সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন রাঢ় অঞ্চলে একটি স্বাধীন রাজ্য তৈরি করেছিলেন। বুঝতে পারছি দীপ? তাহলে তিনি রাঢ় অঞ্চলে একটি স্বাধীন রাজ্য তৈরি করেছিলেন। তিনি সেন রাজাদের বা রাজবংশের প্রতিষ্ঠাতা। পালদের দুর্বলতার সুযোগ নিয়ে তিনি নিজেকে স্বাধীন রাজা হিসাবে ঘোষণা করেন, কিন্তু তবুও তাকে আমরা প্রকৃত প্রতিষ্ঠাতা বলবো না। ঠিক আছে, এর প্রকৃত প্রতিষ্ঠাতা বলবো আমরা পরবর্তী সেন রাজা বিজয় সেনকে। তার রাজত্বকাল আনুমানিক 1096 থেকে 1159। দেখেছো, সুদীর্ঘ কিন্তু তার রাজত্বকাল 1096 থেকে 1159, মানে প্রায় 60 বছর তার রাজত্বকাল, তাই না? দেখো হেমন্ত সেনের পুত্র বিজয় সেন ছিলেন স্বাধীন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। শ্রীহর্ষের বিজয় প্রশস্তি, উমাপতি ধরের দেওপাড়া প্রশস্তি থেকে বিজয় সেন সম্পর্কে জানা যায়। এই তথ্যটি কিন্তু তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রশ্নটি অনেক রকম ভাবে আসতে পারে। প্রশ্ন বিজয় প্রশস্তি কার লেখা? না শ্রীহর্ষের। দেওপাড়া প্রশস্তি কার? উমাপতি ধরের। কিংবা আমাদের এরকমও প্রশ্ন আসতে পারে যে সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন বিজয় সেন। আমরা এই তথ্য নিম্নলিখিত কোন বিষয়ের মাধ্যমে জানতে পারি? তখন অপশন থাকলো ABCD করে এরকম। তাহলে যদি থাকে বিজয় প্রশস্তি, তাহলে তোমরা অবশ্যই তাকে দাগ মারবে। এবার এই রকম ভাবেই কিন্তু আমাদের এখান থেকে প্রশ্নগুলো হয়ে যায়। এছাড়াও ব্যারাকপুর তাম্রপট্ট
মহারাজাধিরাজ উপাধি থেকেও তার সম্পর্কে জানা যায়। রাজধানী বিক্রমপুর এবং বিজয়পুর। তাহলে বিজয় সেনের রাজধানী ছিল বিক্রমপুর এবং বিজয়পুর। তিনি পশ্চিম চালুক্য রাজবংশের রাজকন্যা রমা দেবীকে বিবাহ করেন। তিনি দীর্ঘ 60 বছরেরও বেশি সময় ধরে শাসন করেছেন। পাল রাজাদের পরাজিত করে সেন সাম্রাজ্যের মূল ভিত্তি স্থাপন করেছেন এবং সমগ্র বাংলায় সেন শাসনকে তিনি সুপ্রতিষ্ঠিত করেছেন। এই জন্য তাকে আমরা বলবো সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে যদি তোমাদের অনার্সে তোমাদের তো 2 নম্বরের প্রশ্ন থাকে, তাই না, মেজর পেপারে, তাহলে আমাদের এখানে আসতেই পারে যে বিজয় সেনকে কেন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তাহলে তোমরা এই তথ্যটা দিয়ে দেবে, তবেই তো হয়ে যাবে, তাই না ব্যাপারটি। এবার দেখো, প্রকৃত প্রতিষ্ঠাতা। বিজয় সেনকে সেন সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে মনে করা হয়। সাম্রাজ্য বিস্তার। তিনি পাল রাজা মদন পাল এবং বর্মন রাজাদের পরাজিত করে সমগ্র বাংলায় সেনদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেন। তাহলে তখনও কিন্তু পাল রাজাদের রাজত্বকাল চলছিল, তবে সেটা অত্যন্ত মানে কি বলবো যে দুর্বল, স্বল্প জায়গায় ছিল। ঠিক আছে। রাজধানী। বিজয় সেন বিজয়পুর, বর্তমানে যেটা নদিয়া বা উত্তরাঞ্চল, ও পরে বিক্রমপুরকে কেন্দ্র করে তার শাসন পরিচালনা করেন। তাহলে তোমরা বিজয় সেনের রাজধানী কটা পেলে? 2টো। কি কি পেলে বলো দেখি আমাকে একবার? বিজয়পুর এবং বিক্রমপুর। ঠিক আছে। এই বিক্রমপুরটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণটা হচ্ছে আমাদের শেষ স্বাধীন বাংলার হিন্দু রাজা এই আমাদের লক্ষণ সেন, তিনি খিলজির তোমার আক্রমণের জন্য তিনি সেখানে না থেকে, অর্থাৎ তিনি ছিলেন সেখানে নদিয়াতে, এবার নদী থেকে না থেকে তিনি পালিয়ে গেছেন বিক্রমপুরে। আমরা সেই জায়গাটা আসবো একটু পর, ঠিক আছে। সেই জন্য এই বিক্রমপুরটা তোমাদেরকে মনে রাখতে হবে। এবার দেখো, বল্লাল সেন পরবর্তী শাসক আমাদের, ঠিক আছে। বিজয় সেনের পর বল্লাল সেন সিংহাসনে বসেন। তিনি বিজয় সেনের পুত্র ও যোগ্য উত্তরসূরি ছিলেন। আনন্দ ভট্ট তাকে নিয়ে বল্লাল চরিত রচনা করেন, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে দীপ, দেখো আনন্দ ভট্ট তাকে নিয়ে কি রচনা করছেন? বল্লাল চরিত। মালদহের কাছে গৌর নগরী নির্মাণ করেন এবং পুত্র লক্ষণ নামে ওই নগরীর নাম রাখেন লক্ষণাবতী। হ্যাঁ, তাহলে দেখো এই যে লক্ষণাবতী, এই নগরীটির প্রতিষ্ঠাতা কে? না তো বল্লাল সেন। ঠিক আছে। আচ্ছা, অনেকেই কি করো তোমরা, এই লক্ষণাবতী যেহেতু নামটা রয়েছে লক্ষণ সেনের সঙ্গে সম্পর্কিত, সেই জন্য তোমরা অনেকে কি করো যে লক্ষণাবতী নামে এই যে নগরী, এই নগরীটি প্রতিষ্ঠা করে লক্ষণ সেন তোমরা বলে দাও। তার গুরুর নাম ছিল অনিরুদ্ধ ভট্ট। ঠিক আছে। পাণ্ডিত্য ও শাসন। তিনি শুধু একজন সফল শাসকই ছিলেন না, বরং একাধারে পণ্ডিত ছিলেন এবং তিনি লেখকও ছিলেন। তিনি দান সাগর এবং অদ্ভুত সাগর নামে 2টি বিখ্যাত গ্রন্থ রচনা করেন। এগুলো আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় থাকে, যে দান সাগর বা অদ্ভুত সাগর কার লেখা? না তো বল্লাল সেনের লেখা। অদ্ভুত সাগর গ্রন্থটি তিনি সম্পূর্ণ করে দিতে পারেননি, তার অসমাপ্ত অদ্ভুত সাগর এই গ্রন্থটি সমাপ্ত করেন তার পরবর্তী শাসক, তার ছেলে লক্ষণ সেন। ঠিক আছে, তথ্যটি মনে রাখবে। এইবার দেখো কৌলিন্য প্রথা। বল্লাল সেন সামাজিক গোড়ামি বাড়াতে বাংলায় কৌলিন্য প্রথা, ব্রাহ্মণ ও উচ্চ বর্ণের সামাজিক মর্যাদার নিয়ম প্রবর্তন করেন। ঠিক আছে, বল্লাল সেন সামাজিক গোড়ামি বাড়াতে তিনি কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন আমাদের বাংলাতে। এইবার আমরা দেখব আমাদের আজকের আলোচনার মূল লক্ষণ সেন সম্পর্কে। ঠিক আছে, লক্ষণ সেন তোমরা দেখতে পাচ্ছ, লক্ষণ সেন বল্লাল সেনের পুত্র এবং সেন বংশের শেষ শক্তিশালী তিনি রাজা ছিলেন। তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা। তিনি পিতার অসমাপ্ত গ্রন্থ অদ্ভুত সাগর এবং এর কাজ সমাপ্ত করেন। তিনি বিহার, ওড়িশা এবং আসাম পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার ঘটেছিলেন। আমরা দেখব, আমরা একটু পরেই তার সাম্রাজ্যের বিস্তার সম্বন্ধে অবশ্যই আলোচনা করব। তিনি জয়চন্দ্রকে পরাস্ত করেছিলেন। তার রাজত্বকালে, তার রাজত্বকালটা দেখে নাও, মানে 1204 থেকে 1205 বলা হয়েছে। তার রাজত্বকালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ ঘটেছে, তার ফলে সেন সাম্রাজ্যের পতন ঘটেছে। এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কে ছিলেন? না মোহাম্মদ ঘুরির অনুচর ছিলেন বা তারই
সেনা প্রধান ছিলেন তিনি। না, 1 বছর না, তার রাজত্বকালে এই সময় 1204 থেকে 1205-এ ঘটেছিল এই তুর্কি আক্রমণটা। তার রাজত্বকাল তো 1179 থেকে 1206 বলা হচ্ছে। আসলে 1206 মানে কি, দেখো তুমি কোথাও কোথাও দেখবে যে 1201ও থাকে, 1201, 1203, 1204, 1205, এমনকি 1206। বুঝতে পেরেছি তো? এগুলো তো আনুমানিক, ওই জন্য আমি 1179 থেকে 1206 লিখেছি। ঠিক আছে, তারপর দেখো মিনহাজউদ্দিন সিরাজ এর তবাকত ই নাসিরিতে এই আক্রমণ সম্পর্কে আমরা জানতে পারি। এই আক্রমণের পর থেকে তিনি বিক্রমপুরে থেকে তিনি তার রাজ্য পূর্ব ও দক্ষিণ বঙ্গ তিনি শাসন করতেন। আমি বললাম না যে তিনি পরাজিত হয়েছে নদিয়াতে, এবার সেখান থেকে তিনি চলে গেছেন বিক্রমপুরে। ঠিক আছে, এবার ওই বিক্রমপুরে গিয়ে তিনি কি করতেন, তার রাজ্যের তিনি মানে শাসন হাতে নিয়ে তার রাজ্য তিনি শাসন করতেন, কিন্তু সেটা খুবই সীমিত জায়গার মধ্যে এবং অত্যন্ত দুর্বলতার মানে নিয়ে আর কি, সঙ্গ নিয়ে। লক্ষণ সেনের পর তার 2 পুত্র বিশ্বরূপ সেন এবং কেশব সেন বাংলা ও তৎসংলগ্ন অঞ্চলে আরও কিছুদিন শাসন কাজ চালিয়ে যান। তারপরে একসময় আমাদের পুরোপুরি সেন রাজবংশের পতন ঘটে। ঠিক আছে, আমরা দেখব সাম্রাজ্য বিস্তার, সেনেদের সাম্রাজ্য বিস্তার। দেখে নাও, তার সময়ে সেনেদের সীমান্ত কত দূর পর্যন্ত দেখো বিস্তৃত হয়েছিল? ওড়িশা, বিহার এবং প্রয়াগ, যেটা বর্তমান নাম কি, বারাণসী। ঠিক আছে, আচ্ছা, মানে প্রয়াগ বারাণসী পর্যন্ত বিস্তৃত হয়েছিল। আচ্ছা, একটু ভুল হলো বলো, যে বর্তমান নামে তো তার প্রয়াগরাজ না? আচ্ছা, ঠিক আছে, একটু উল্টো হয়ে গেছে। দেখো, উপাধি ও ধর্ম বিপ্লব। আগের রাজারা শৈব মানে শিবের উপাসক ছিলেন, অর্থাৎ এই লক্ষণ সেনের মানে আগে সেন রাজারা ছিলেন, তারা ছিলেন শৈব বা শিবের উপাসক। আর লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব। তিনি অরিরাজ মর্দন শঙ্কর পরম বৈষ্ণব ও গৌরেশ্বর উপাধি গ্রহণ করেছেন। তাহলে এই তথ্যগুলো মারাত্মক ইম্পর্টেন্ট, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সত্যি খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো, অরিরাজ মর্দন শঙ্কর কার উপাধি? না তো আমাদের লক্ষণ সেনের। কিংবা পরম বৈষ্ণব উপাধিটি কে ধারণ করেছিলেন? লক্ষণ সেন। বা গৌরেশ্বর উপাধিটি কে গ্রহণ করেন? লক্ষণ সেন, তাই না? রাজধানী, রাজা লক্ষণ সেনের শাসনকালে তার রাজধানীগুলো ছিল নবদ্বীপ, লক্ষণাবতী এবং বিক্রমপুর। তাহলে তার রাজধানী ছিল কোথায়? নবদ্বীপ, লক্ষণাবতী এবং বিক্রমপুর। তবে নবদ্বীপ এবং বিক্রমপুর এই দুটো ছিল তার সময়ের মেন রাজধানী। ঠিক আছে, তবে তিনি নবদ্বীপেই বেশি থাকতেন। এবার দেখো নবদ্বীপ, লক্ষণ সেনের রাজত্বকালের শুরুর দিকে এবং বখতিয়ার খলজির আক্রমণের সময় প্রধান রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র ছিল আমাদের এই নবদ্বীপ। এবার দেখো লক্ষণাবতী বা গৌড়, এটি সেন রাজবংশের অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী রাজধানী শহর। বিক্রমপুর, নদিয়া আক্রমণের পর লক্ষণ সেন পূর্ববঙ্গে, বর্তমানে যেটা মুন্সিগঞ্জ অঞ্চল, সেখানে তিনি সরে যান এবং সেখানে বিক্রমপুরকে তার দ্বিতীয় বা পরবর্তী রাজধানী হিসাবে ব্যবহার করে শাসন কার্য পরিচালনা করেন। এবার দেখব পঞ্চরত্ন। আচ্ছা, যদি আমরা নিচের এই ছবিটির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো, দেখো এখানে মাঝখানে বসে রয়েছেন লক্ষণ সেন, আর তার ডান পাশে এবং বাম পাশে দেখো রয়েছেন আমাদের 5 জন বিশিষ্ট পণ্ডিত ব্যক্তি। এদেরকে একত্রে আমরা বলবো কি বলতো? পঞ্চরত্ন। তারা কে কে? জয়দেব, ঠিকই বলেছ, সেই আমাদের গীত গোবিন্দম কাব্য রচয়িতা সেই জয়দেব। তারপর দেখো উমাপতিধর, শরণ, ধৈ, গোবর্ধন বা গোবর্ধন আচার্য। তাহলে এই 5 জনকে বলা হবে পঞ্চরত্ন। তাহলে যদি তোমাদের 2 নম্বরে যদি প্রশ্ন আসে টু মার্কের যে পঞ্চরত্ন কাদের বলা হয়, তখন তোমরা লিখবে যে তোমার সেন রাজবংশের শেষ, অর্থাৎ আমাদের শেষ হিন্দু রাজা লক্ষণ সেনের রাজসভায় যে 5 জন পণ্ডিত ব্যক্তি মানে ব্যক্তিরা ছিলেন তাদেরকে একত্রে বলা হয় পঞ্চরত্ন। এরা হলেন জয়দেব, উমাপতিধর, শরণ, ধৈ এবং গোবর্ধন আচার্য, তাই না? আচ্ছা, তাহলে এই পঞ্চরত্ন সম্বন্ধে আমরা একটু দেখে নিই। যে পঞ্চরত্নরা তার রাজসভা আলোকিত করতেন তারা হলেন, হ্যাঁ আবার এই পণ্ডিত ব্যক্তিগুলো তো নামই আসবে, তাই না? জয়দেব, উমাপতিধর, শরণ, ধৈ এবং গোবর্ধন বা গোবর্ধন আচার্য, এদের একসঙ্গে পঞ্চরত্ন বলে। সংস্কৃত ভাষায় রচিত জয়দেবের গীত গোবিন্দ হলো সেই যুগের অন্যতম সৃষ্টি। তাছাড়া ধৈ রচনা করেছেন পবনদূত, গোবর্ধন আচার্য রচনা করেছেন আর্যা সপ্তশতী।
এইগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া তোমাদের 9, 10 বা 11, 12 SLST পরীক্ষার জন্য এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ, তাই না? সেই জন্য মন দিয়ে একটু দেখো ভিডিওটা। আচ্ছা, এরপরে দেখো এখানে একটা সুন্দর ঘোষণা এসছে, দেখো। হ্যাঁ, এটা দেখছো, এটা আমারই ছবি। আমি তোমাদের বাংলা টিউশন পড়াই। তোমরা এই রকম সুন্দর উপস্থাপনার মাধ্যমে অনার্স পড়তে চাইলে যোগাযোগ করতে পারো আমার সঙ্গে। এখানে দেখো আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আর আমি সুধি থানা পারুলিয়াতে থাকি, সেই বিষয়টিও তোমাদেরকে জানানো হয়েছে। ঠিক আছে, যাই হোক, তোমরা দেখো এইবার আমরা দেখব সেন সাম্রাজ্যের সীমানার বিস্তার। উত্তরে দেখো আমরা কি কি দেখতে পাচ্ছি। সেন সাম্রাজ্যের উত্তর সীমানা বর্তমান উত্তরবঙ্গ ও কামরূপ, আসামের কিছু অংশ, যেটা সেখান পর্যন্ত বিস্তৃত ছিল। কামরূপের রাজারা অনেক সময় সেন রাজাদের বশ্যতাকেও স্বীকার করে নিতেন। এবার দেখো দক্ষিণে, দক্ষিণে এই সাম্রাজ্য বঙ্গোপসাগর উপকূল পর্যন্ত, বর্তমানে দক্ষিণ 24 পরগনার আশেপাশের উপকূল অঞ্চলগুলো অন্তর্ভুক্ত ছিল। হ্যাঁ, আমি ছবি দিয়ে দেখাচ্ছি, আগে তোমাদেরকে বিষয়টা একটু জানিয়ে দিই, তারপর তোমাদেরকে আমি অবশ্যই ছবি দিয়ে দেখাবো সেই বিষয়গুলোকে। এবার দেখো পূর্বে, পূর্ব দিকে সেন সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল বর্তমান বাংলাদেশের মধ্য ও পূর্বাঞ্চল ছাড়িয়ে ত্রিপুরা এবং নদীমাতৃক বদ্বীপ অঞ্চল পর্যন্ত। সমতট ও বিক্রমপুর, যেটা মুন্সিগঞ্জ অঞ্চল সেন রাজাদের অন্যতম প্রধান রাজনৈতিক কেন্দ্র এবং রাজধানী ছিল। আর পশ্চিমে দেখো কত দূর পর্যন্ত ছিল। পশ্চিমে এই সাম্রাজ্য বর্তমান বিহারের কিছু অংশ এবং ঝাড়খণ্ডের সীমানা পর্যন্ত প্রসারিত হয়েছিল। এমনকি মিথিলা, যেটা বর্তমানে উত্তর বিহারের মধ্যে পড়ছে, সেই মিথিলা অঞ্চলও কিছুকালের জন্য এই সেন সাম্রাজ্যের নিয়ন্ত্রণে এসেছিল। আমরা এই বিষয়টিকে এবার দেখো সুন্দরভাবে এই ম্যাপের মাধ্যমে দেখি। ঠিক আছে, চলো। এই তো দেখো সেন সাম্রাজ্যের সীমানার বিস্তার। দেখো সেন সাম্রাজ্য এবার উত্তরে কত দূর থেকে দক্ষিণে কত দূর, পূর্বে কত দূর থেকে পশ্চিমে কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল, সেটা তো আমরা এটাকে দেখলাম। এবার এই বিষয়টিকে আমরা আরও ডিটেলে চলো দেখার চেষ্টা করি। এই যে দেখছো এই জায়গাগুলো, এই যে আমাদের রঙিন জায়গাটা রয়েছে, এইগুলো হচ্ছে আমাদের সেন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত সাম্রাজ্য, তাই না? তোমরা বুঝেই গেছো। উত্তরে দেখো সেন সাম্রাজ্যের উত্তর সীমানা বর্তমানে উত্তরবঙ্গ এবং কামরূপ, আসামের কিছু অংশ পর্যন্ত কিন্তু ছিল বিস্তৃত। কামরূপের রাজারা অনেক সময় সেন রাজাদের বশ্যতা স্বীকার করতে বাধ্য হতেন। এই যে কামরূপ, উত্তরবঙ্গ, এইগুলো ছিল আমাদের সেন সাম্রাজ্যের উত্তর দিকে সীমানা, তাই না দীপ? দেখতেই পাচ্ছ। এরপরে যদি আমরা দক্ষিণ দিকে আসি, দেখো দক্ষিণ দিকে, দক্ষিণে এই সাম্রাজ্য বঙ্গোপসাগর উপকূল পর্যন্ত এবং বর্তমান দক্ষিণ 24 পরগনা ও তার আশেপাশে পর্যন্ত ছিল। তাহলে এই দিকে ছিল, দক্ষিণ দিকে তার সাম্রাজ্যের বিস্তার ছিল এইটা, উত্তর দিকে ছিল এই জায়গাগুলো, আর দক্ষিণ দিকে ছিল তার এই জায়গাগুলো। ঠিক আছে, এইবার যদি পূর্ব দিকে যাই, পূর্ব দিকে সেন সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল বর্তমান বাংলাদেশের মধ্য ও পূর্বাঞ্চল ছাড়িয়ে ত্রিপুরা এবং নদীমাতৃক বদ্বীপ অঞ্চল। এই যে তোমরা দেখছো এই ত্রিপুরা পর্যন্ত। সমতট ও বিক্রমপুর অঞ্চল সেন রাজাদের অন্যতম প্রধান রাজনৈতিক কেন্দ্র এবং রাজধানীও ছিল। তাহলে এই অংশগুলো ছিল আমাদের তার পূর্ব দিকের সীমানা। ঠিক আছে, এই অংশগুলো। এইবার দেখো পশ্চিম দিকে কি দেখছো। পশ্চিমে এই সাম্রাজ্য বর্তমান বিহারের কিছু অংশ এবং ঝাড়খণ্ডের সীমানা পর্যন্ত প্রসারিত হয়েছিল, এমনকি মিথিলা অঞ্চলও কিছুকালের জন্য সেন সাম্রাজ্যের আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছিল। ঠিক আছে, আর নিচে রয়েছে আমাদের বঙ্গোপসাগর, আমরা দেখলাম এটা। এইবার তোমাদের মনে হতে পারে যে এই সাম্রাজ্যটিকে যদি আমরা বর্তমানে ভারতের ম্যাপের পরিপ্রেক্ষিতে দেখতে চাই, তাহলে কোথায় কোথায় ছিল, এবং তখন আমরা বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবো, তাই না? চলো তাহলে দেখে নাও আমাদের বর্তমান ভারতের ম্যাপ অনুযায়ী এটা কোথায় ছিল। বুঝতে পেরেছো? দেখো এইটা আমাদের বর্তমান ভারতের ম্যাপ, এবং আমাদের সেন সাম্রাজ্যের বিস্তার দেখে নাও। ঠিক আছে, যেহেতু এই আলোচনাটি আমি একটু আগেই করে দিলাম, সেই জন্য আমি এখানে আর আলোচনা বাড়াচ্ছি না। তোমরা কি করবে, এটিকে সুন্দরভাবে দেখে নেবে। ঠিক আছে, চলো এবার প্রশাসনিক ও রাজধানী সংক্রান্ত বিবরণ। সেন রাজারা তাদের বিশাল সাম্রাজ্য পরিচালনার জন্য এটিকে কয়েকটি প্রশাসনিক এককে ভাগ করেছেন। তাদের প্রধান প্রশাসনিক বিভাগ বা ভুক্তিগুলো ছিল পুণ্ড্রবর্ধন ভুক্তি, যেটা উত্তরবঙ্গ তার আশেপাশে, বরেন্দ্র, যেটা প্রধানত উত্তরবঙ্গেরই অংশ, রাঢ় পশ্চিমবঙ্গ
ও নদিয়া মুর্শিদাবাদ এলাকা, আর বঙ্গ অঞ্চল যেটা পূর্ব ও দক্ষিণ বাংলা। এই বিষয়টিকে আমরা এবার সুন্দর করে একটি ছবির মাধ্যমে দেখি। দেখো, সেন সাম্রাজ্যের প্রশাসনিক বিভাগ ও ভুক্তি, বর্তমান ভারতের মানচিত্রে তাদের অবস্থান। দেখেছ, এই জায়গাটাকে আমরা বলছি পুন্ড্রবর্ধন ভুক্তি। এটি কি রয়েছে আমাদের উত্তরবঙ্গ, তার আশেপাশে অঞ্চল। তার নিচেই দেখো দ্বীপ, এখানে রয়েছে কি বরেন্দ্র। ঠিক আছে, প্রধানত উত্তরবঙ্গের অংশ, আর এখানেই পড়ছে আমাদের মালদা জেলাটা। হলো, এরপর দেখো নিচে রয়েছে কি আমাদের রাঢ় অঞ্চল, তাই না? এই রাঢ় অঞ্চলের মধ্যে কি কি থাকছে দেখো, বীরভূম, বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ। আর দেখো বঙ্গ অঞ্চল, বঙ্গ অঞ্চল আমরা দেখব এই জায়গাটি, তাই না? এই জায়গা দেখো, এটা হচ্ছে আমাদের বঙ্গ অঞ্চল। বাংলাদেশ, বর্তমান যেটা বাংলাদেশ, ঢাকা, বিক্রমপুর, চট্টগ্রাম, এই সবগুলো পড়ছে আমাদের বঙ্গ অঞ্চল বা বঙ্গভুক্তির মধ্যে। তাহলে বিষয়টা বুঝতে পারছো তো? তাহলে আশা করি তোমাদের এই সম্বন্ধে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। যদিও থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টের উত্তর অবশ্যই দেব, এবং প্রয়োজন হলে আমি আরেকটি ভিডিও ম্যাপ সহকারে বানিয়ে দেব। এবার দেখো, সেন সাম্রাজ্যের একাধিক রাজধানী, সময়ের সাথে সাথে শাসকদের প্রয়োজনে রাজধানীরও কিন্তু পরিবর্তন হয়েছে তাদের, তাই না? দেখি গুরুত্বপূর্ণ তাদের যে রাজধানীগুলো। বিজয়পুর, প্রথমে আলোচনাতে বিজয় সেনের সময়কার প্রাথমিক রাজধানী, যেটা বর্তমান পশ্চিমবঙ্গের নদিয়া বা বর্ধমান অঞ্চলের কাছাকাছি বলে অনুমান করা হয় এই বিজয়পুরকে। কোথায় স্যার এটা? দেখাচ্ছি বাবু একটু পরে, ম্যাপে দেখাচ্ছি আমি সবটা, তুমি জাস্ট ধৈর্য ধরে দেখো। এটা গৌড় ও লখনৌতি, উত্তর বাংলার ঐতিহ্যবাহী একটি প্রাচীন কেন্দ্র। বিক্রমপুর, যেটা বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। এই স্থানটি সেন রাজাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সাংস্কৃতিক রাজধানীও ছিল। নদিয়া, সেন সাম্রাজ্যের শেষ পর্যায়ে লক্ষণ সেনের রাজত্বকালে এটি অন্যতম প্রধান প্রশাসনিক এবং রাজকীয় কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতো, যেখান থেকে 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির আক্রমণের সময় শাসন পরিচালিত হতো। আবার দেখো এখানে আমাদের 1204, আমি তোমাকে আগেই বলেছি, এটি কখনো কখনো তুমি দেখতে পাবে যে 1201, 1202, 1203, 1204, 1205 এবং 1206। 1206-এর পরে আর দেখতে পাবে না, ঠিক আছে? তো এই সালগুলো নিয়ে মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই। ওই সময়ে কয়েকটা বছরে যেটা ঘটেছিল সেটা আমরা মনে রাখবো, ব্যাস, আর কিছু না। ঠিক আছে, চলো এবার দেখো সেন সাম্রাজ্যের একাধিক রাজধানী দেখে নাও আগে ছোট করে ছবিটিকে, এরপর দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি এক গৌড় বা লখনৌতি, তাই না? তারপরে পাচ্ছি দেখো বিজয়পুর, তারপরে পাচ্ছি আমরা কি বিক্রমপুর, তারপরে দেখো আমরা পাচ্ছি নদিয়া বদ্বীপ অঞ্চল। ঠিক আছে, যদিও এই অংশটি বর্তমানে যে পশ্চিমবঙ্গের নদিয়া সেটা কিন্তু নয়, এটা কিন্তু আলাদা নদিয়া। ঠিক আছে, এইটা হয়তো এখন আর নেও, হয়তো জলের তলায় তলিয়ে গেছে। বুঝতে পেরেছো? এ সম্বন্ধে তথ্য তোমাকে দিচ্ছি আমি একটু পরে। এটিকে যদি আমরা একটু ছোট করে দেখি তাহলে দেখতে পাবো এখানে দেখো কিছু ছবিও রয়েছে আমাদের। বিজয়পুরে আমাদের যে রাজধানী ছিল বিজয় সেনের, তার দেখো এখানে ছবি পাচ্ছ। গৌড় বা লখনৌতিতে ছিল যে রাজধানী, তার ছবিটি এখানে তোমরা পাচ্ছ। এবার দেখো বিক্রমপুরের তোমরা ছবি এখানে পাচ্ছ। ঠিক আছে, কি সুন্দর না সবটাই? নদিয়া নবদ্বীপ, সেখানে দেখো ছবি, আমরা এরকম ছবি পাচ্ছি। এইবার আমরা দেখব আচ্ছা, এগুলো তোমরা দেখে নিও, আমি তোমাদেরকে তথ্য ইতিমধ্যে দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো এইবার যদি আমরা এই বিষয়টিকে বর্তমানে ভারতের ম্যাপ অনুযায়ী দেখি তাহলে কোথায় কোথায় পাবো। ঠিক আছে, সূর্যবাবু বুঝতে পেরেছি তো? দেখো গৌড় বা লখনৌতি আমরা পাবো এই জায়গাতে, তোমরা বুঝতে পারছো সবাই? আমরা বিজয়পুর পাবো দেখো এই জায়গাতে, আমরা দেখো বিক্রমপুর পাচ্ছি এই জায়গাতে, নদিয়া বা নবদ্বীপ পাচ্ছি আমরা এই জায়গাতে, একবারে বঙ্গোপসাগরের তীরে। সেই জন্য আমি তোমাকে একটু আগে বললাম এটা হয়তো জলের তলায় তলিয়ে গেছে, এটার নাম হয়তো এখন আর খুঁজেও পাবো না আমরা। ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পেরেছো তো? তাহলে এই যে অংশটা বা এই যে জায়গাটি এটা হচ্ছে আমাদের গৌড় বা লখনৌতি, এই অংশটি হচ্ছে আমাদের বিজয়পুর, এই অংশটি হচ্ছে আমাদের তোমার বিক্রমপুর, তাই না? আর এই অংশটি হচ্ছে আমাদের নদিয়া নবদ্বীপ। ক্লিয়ার? আচ্ছা,
কি ক্লাস ভালো আছে তো? হ্যাঁ, এইবার দেখো, আমরা এবার দেখব কি না, আমরা এবার দেখব বাংলায় তুর্কি অভিযান, তুর্কি আগমনের পটভূমি দেখব, মোহাম্মদ বখতিয়ার খলজিকে দেখব, বাংলায় তুর্কি আক্রমণ এবং তাদের দখল দেখব, তুর্কিদের নদিয়া বিজয় দেখব, আর তুর্কি শাসনের প্রভাব এবং তার ফলাফলও দেখব। ঠিক আছে, দেখো, বাংলায় তুর্কি অভিযান। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত সপ্তম শ্রেণীর যে তোমরা পাঠ্য বইটি পাবে, সেই সপ্তম শ্রেণীর পাঠ্য বই অতীত ঐতিহ্য বলে যে ইতিহাস বইটি পাবে, সেই বইয়ের যদি তোমরা 21 পৃষ্ঠা খোলো, তবে তোমরা এই তথ্যগুলো পাবে। আমি সেখান থেকে এই তথ্যগুলো তোমাদেরকে দিয়েছি। ঠিক আছে, আমার এই তথ্যগুলো কিন্তু আমার মন গড়া তথ্য নয়, দেখে নাও। আনুমানিক 1204 খ্রিস্টাব্দের শেষ বা 1205 খ্রিস্টাব্দের প্রথম দিকে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলার নদিয়া দখল করেছিলেন। সেই থেকে বাংলায় তুর্কি শাসন শুরু হয়েছিল। তুর্কি আক্রমণের প্রায় 40 বছর পরে ঐতিহাসিক মিনাজি সিরাজ বাংলায় এসে বখতিয়ার খলজির অভিযানের কাহিনী শুনেছিলেন। তার লেখা তবকাত ই নাসিরি থেকে জানা যায় যে বখতিয়ার খলজি এবং তার তুর্কি বাহিনী ঘোড়া ব্যবসায় ছদ্মবেশে নদিয়া ঢুকেছিলেন। সে সময় বাংলা থেকে উত্তর দিকে তিব্বত পর্যন্ত ঘোড়ার ব্যবসা বেশ চালু ছিল। বুঝতে পেরেছো গল্পটি? কাজেই তুর্কিদের নদিয়ায় ঢুকতে দেখে কেউই তাদেরকে আক্রমণকারী ভাবেনি, কারণ তারা ভেবেছিল কি, সেই সময়ের আমাদের নদিয়াবাসীরা সে সময় তারা কি ভেবেছিল, তারা ভেবেছিল যে তারা বোধহয় ঘোড়া বিক্রি করতে এসছে, তারা ঘোড়ার ব্যবসায় কাজে এসছে। কিন্তু তারা যে এত বড় অভিসন্ধি নিয়ে এসেছে, তারা কি করে জানবে সেটা, তাই না? এই নদিয়া কোথায় ছিল, তাই তো? এটা তোমাদের প্রশ্ন হতে পারে। হয়তো এই নদিয়া ছিল বর্তমান পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর তীরে, যা আজ নদীর তলায় চলে গেছে, অথবা হয়তো বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলার নওদা গ্রাম, হয়তো সেটাই ছিল সেকালে নদিয়া। এটা নিয়ে মতান্তর রয়েছে আমাদের। সে যাই হোক, তুর্কি অভিযানের সময় রাজা লক্ষণ সেন সেই নদিয়াতেই ছিলেন। বুঝতে পেরেছ? চলো পরবর্তীতে দেখি আমরা। গল্প আছে যে বখতিয়ারের সঙ্গে মাত্র 17 জন সৈন্য ছিল। কোনো কোনো জায়গাতে তুমি এই সংখ্যাটি 17 থেকে 18 দেখতে পাবে, কিন্তু এই ধারণা ঠিক নয়। সেকালে উত্তর ভারত থেকে বাংলায় আসার একাধিক রাস্তা ছিল। সাধারণত বিহার থেকে বাংলায় আসার সময় রাজমহল পাহাড়ের উত্তর দিকের পথ ধরে আসা হতো। তাহলে এটা ছিল কিন্তু মেন রাস্তা। ঠিক আছে, এরা তো আমাদের অখণ্ড ভারতবর্ষের উত্তর পশ্চিমের এরা মানুষ, তাই না? এরা তো সেখান থেকে এসছে, উত্তর পশ্চিম থেকে এসছে। তাহলে তাদের 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 যে মেন রাস্তা সেটা কি ছিল দেখো না, তো তাদের মেন রাস্তা ছিল আমাদের বিহারের রাজমহল। রাজা লক্ষণ সেনও ওই পথে তুর্কি আক্রমণ ঠেকানোর জন্য সৈন্য মোতায়েন করেছিলেন। রাজা লক্ষণ সেন তখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন, আর তুর্কিরা ছিল দুর্ধর্ষ জাতি মানুষ। তারা তারা মানে তাদের হত্যা করা মানে ধরো ওই আমাদের ওই তোমার কি বলবো, যে ছোট ছেলেরা এখন খেলে না, হয়তো কাউকে গুলি করলো মানে খেলার ছলে, এবার সেই ছেলেটা হয়তো মারা গেল, এরকম ব্যাপার। তো তাদের এই ধরো তাদের হত্যা করা এগুলো ছিল তাদের কাছে খেলা, মজার খেলা। তো তারা এইরকমই দুর্ধর্ষ জাতি ছিল। এবার লক্ষণ সেন এই বিষয়গুলো দেখে কিন্তু তিনি ভয় পেয়েছিলেন এবং তিনি ভয়েই থাকতেন। এবার সেই জন্য তিনি কি করেছিলেন, তিনি আমাদের রাজমহল পাহাড়ের আশেপাশের অঞ্চলে তিনি সেনা মোতায়েন করেছিলেন, যাতে তারা এখান দিয়ে প্রবেশ করতে না পারে। কিন্তু বখতিয়ার খলজি তার সৈন্যদেরকে সেখান দিয়ে পাঠাননি। তারা ছোট ছোট দলে ভাগ করে ঝাড়খণ্ডের দুর্গম জঙ্গলের মধ্য দিয়ে বাংলা এসেছিলেন। হ্যাঁ, এই তথ্যগুলো হয়তো তোমরা সত্যি বলতে কি হয়তো তোমরা নাও পেতে পারো। যাই হোক, এই দুর্লভ তথ্যগুলো তোমরা দেখে নাও। দেখো, আমি এই ছবির মাধ্যমে তোমাদেরকে এই বিষয়টি দেখানোর চেষ্টা করেছি। বাংলায় তুর্কি আক্রমণ, ঠিক আছে। গল্প আছে যে বখতিয়ারের সঙ্গে মাত্র 17 জন সৈন্য ছিল। এই ধারণা কিন্তু একদমই ঠিক নয়। এই দেখো, এইটা হচ্ছে আমাদের নদিয়া। তাহলে আমাদের এই জায়গাতে থামো, আমি একটু কোয়ালিটি চেঞ্জ করতে। দেখো, এই জায়গাতে হচ্ছে নদিয়া, তাহলে এই জায়গাতে ছিলেন আমাদের লক্ষণ সেন, তাই না? এটা আমাদের লক্ষণ সেনের রাজধানী। এইবার এইটা হচ্ছে বিহারের রাজমহল পাহাড়। এই জায়গা তোমরা বুঝতে পারো সবাই, এই যে এই জায়গাটা হচ্ছে বিহারের রাজমহল পাহাড়। তাহলে যারা উত্তর পশ্চিম
উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে আমাদের ভারতবর্ষে প্রবেশ করতো, তাদের দেখো তোমার রাস্তা ছিল এটি, তাই না? লক্ষণ সেন ভেবেছেন যে এরাও, তার মানে তুর্কিরা যদি আসে তাহলে তারা সেই পথ দিয়ে আসবে। সেই জন্য তিনি কি করলেন, সেই জন্য তিনি এই রাজমহল পাহাড়ে বা তার সংলগ্ন এলাকাতে দেখো লক্ষণ সেন সৈন্য মোতায়েন করেছিলেন এই জায়গাতে, তো দেখতে পাচ্ছ তোমরা সৈন্য মোতায়েন করেছিলেন। কিন্তু আমাদের খিলজি বাবু তিনি তো আরাককাঠি মানে এগিয়েছিলেন। এবার দেখো তিনি কি করছেন, তিনি এবার এই পথ দিয়ে না এসে তিনি ধরলেন এই পথ, আর এই পথ ছিল ঝাড়খণ্ডের দুর্গম জঙ্গল। এই দুর্গম জঙ্গল দিয়ে স্বভাবত কেউ আসতো না, এবং তারা এইটাকেই কাজে লাগিয়েছে। এবার দেখো এই জঙ্গল দিয়ে এসে তারা কিন্তু নদী এসেছে, তাহলে তাদের রাস্তা ছিল কোনটা, তাদের রুট ছিল এইটা হওয়ার কথা ছিল এরকমভাবে, কিন্তু তারা এসেছে এই রকমভাবে নদীয়াতে। এবং রাজা লক্ষণ সেন সেই সময় তিনি আহার করছিলেন, মানে তিনি খাচ্ছিলেন দুপুরে খাবার, এবং অতর্কিতে আক্রমণ হয়, সেই জন্য তিনি আরও ভয় পেয়ে যান। এবার সামাল দেওয়ার আগেই যা কিছু হওয়ার হয়ে গেছে, বুঝতে তো বিষয়টি। আচ্ছা, এইদিকে দেখো তোমাদের আর একটু আমি তথ্য দিয়ে রেখেছি। বখতিয়ার খলজির পরিকল্পনা। বখতিয়ার খলজি তার সৈন্যদের অনেকগুলি ছোট ছোট দলে ভাগ করে ঝাড়খণ্ডের দুর্গম অঞ্চলের মধ্যে বাংলা এসেছিল। ঘটনার ক্রমধারা: উত্তর ভারত থেকে বাংলার আসার একাধিক রাস্তা ছিল। সাধারণত বিহার থেকে বাংলায় আসার সময় রাজমহল পাহাড় দিয়ে আসতে হয়। রাজা লক্ষণ সেন কি করেছেন, ওই পথে তুর্কি আক্রমণ ঠেকানোর জন্য সৈন্য মোতায়েন করেছেন। কিন্তু বখতিয়ার খলজি তার সৈন্যদের অনেকগুলি ছোট ছোট দলে ভাগ করে ঝাড়খণ্ডের দুর্গম জঙ্গলের মধ্য দিয়ে বাংলায় তাকে এসেছেন। তুর্কিরা আক্রমণ চালিয়ে নদী দখল করলো এখানে, তাই না? উপস্থাপনাটি ভালো আছে তোমাদের তো? চলো এইখানে দেখো একটি সুন্দর একটু ঘোষণা, একটু অ্যাডবর্তনা বলতে পারো, বাংলা অনার্সের অফলাইন টিউশন। ঠিক আছে, দেখো এটা আমার ছবি, হ্যাঁ আমি হচ্ছি এই টিচার। আচ্ছা আচ্ছা, তোমরা এই তো এই ছবিগুলোর মধ্যে আছো তো, আছো আছো তোমরা, কিন্তু তোমরা তো বুঝতে পারছো না। হ্যাঁ এই যে এই যে এই যে এই যে এটা হচ্ছে আমাদের রিম্পা, বুঝতে ব্যাপারটা, এইটা হচ্ছে আমাদের শ্রেয়া, তারপরে এই 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 যে এই মেয়েটা, এটা হচ্ছে আমাদের অপর্ণা আছে, দৃষ্টি আছে, আরও অনেকেই তোমরা আছো এখানে, সবাই ছবি দেওয়া হয়নি। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে দেখো বলা হয়েছে শুধু অনলাইন বা দেখো, আচ্ছা, শুধু অনলাইন বা ইউটিউব ভিডিও দেখে বিষয় সম্পূর্ণ গভীরে পৌঁছানো সবসময় সম্ভব হয় না। তা কি হয় বলো, অনলাইন ক্লাস বা ইউটিউব ভিডিও দেখে? সহজ সরল উপস্থাপনা, দায়িত্বশীল পাঠদান এবং পরীক্ষামুখী প্রস্তুতির মাধ্যমে বাংলা অনার্সের টিউশন আমি তোমাদের করাচ্ছি। আমাদের বিশেষ বৈশিষ্ট্য দেখো, এখানে সহজ ও পরিষ্কার উপস্থাপনা, দায়িত্বশীল ও অভিজ্ঞ শিক্ষক, পরীক্ষামুখী প্রস্তুতি, নিয়মিত ক্লাস তোমরা এখানে পাবে। ঠিক আছে, তোমরা একটু ঠিকানাটি দেখে নাও, পারুলিয়া সুধি থানা, তোমরা যোগাযোগ করতে পারো। তারপর দেখো এখানে আরও একটি অ্যাড আছে, একটু দেখে নাও, এই বিষয়গুলো তোমাদেরকে একটু জানিয়ে রাখি। আমি শুধুমাত্র তোমাদের বাংলা অনার্সই পড়াই না, সেই সঙ্গে বাংলা এসএলএসটি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষারও জন্য নিয়মিত টিউশন দিয়ে থাকছি। ঠিক আছে, কারা কারা উপকৃত হতে পারবে বা কোন কোন বিষয়গুলো তোমরা পাবে দেখো, বাংলা অনার্স তো পাচ্ছ বিএ বেঙ্গলি, বাংলা এসএলএসটি পাচ্ছ 9, 10, 11, 12, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএস, পিএসসি, ডব্লিউবিএসএসসি, এসএসসি জিডি, গ্রুপ সি, গ্রুপ ডি, রেলওয়ে, পুলিশ, প্রাইমারি, আপার প্রাইমারি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কোচিং তোমরা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছ। আর আমার ক্লাসের বিশেষত্ব দেখে নাও, সহজে এবং গোছানো পড়ানোর পদ্ধতি তোমরা পাবে, নিয়মিত নোট ও প্র্যাকটিস সেট তোমরা পাবে, পরীক্ষামুখী প্রস্তুতি এবং মেন্টরশিপ তোমরা পেয়ে যাচ্ছ, ব্যক্তিগত নজরদারিদের দুর্বলতা দূরীকরণ, রেজাল্ট এবং দক্ষতার শতভাগ লক্ষ্য তোমরা পাবে। তোমার সাফল্য হচ্ছে আমাদের প্রেরণা। ঠিক আছে, সেই জন্য তোমাদেরকে বলি, তোমার মেধাকে সঠিকভাবে কাজে লাগিয়ে দক্ষতা বাড়িয়ে তুলতে আজই যোগাযোগ করো আমার সঙ্গে। ঠিক আছে, যাই হোক এবার দেখে নাও, তখন সেই সময় কি ছিল আমি তোমাদেরকে বললাম, তখন সেই সময়টি ছিল দুপুরবেলা, একটু আগে বলেছি। বৃদ্ধ রাজা লক্ষণ সেন তো সে সময় কি করেছিলেন, খেতে বসেছিলেন। তুর্কিরা আসছে শুনে তিনি কোনো প্রতিরোধ না করে পূর্ববঙ্গের দিকে চলে যান। তুর্কিরা বিনা যুদ্ধেই নদিয়া জয় করে। এরপর বখতিয়ার নদিয়া ছেড়ে লক্ষণাবতী অধিকার করে নিজের রাজধানী স্থাপন করেন।
এই শহরকে সমকালীন ঐতিহাসিকরা লখনৌতি বলে উল্লেখ করেছেন। ঠিক আছে, এবার দেখো বিনা যুদ্ধে নদিয়া জয় এবং লক্ষণাবতীর অধিকার। আমরা পরপর যদি ঘটনাগুলোকে সাজাই তাহলে দেখো আমরা এরকম পাবো। তখন দুপুরবেলা বৃদ্ধ রাজা লক্ষণ সেন খেতে বসেছিলেন, দেখেছো তিনি এখানে খাবার খাচ্ছেন, কত ধরনের খাবার, তাই না? আর এই সবগুলো অর্ডার করা হয়েছিল শ্রেষ্ঠা বিরিয়ানি থেকে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, শ্রেষ্ঠা বিরিয়ানি এখন মিষ্টিও করছে, ঠিক আছে? যত ধরনের তুমি খাবার মানে এখানে তুমি দেখতে পাচ্ছ সব ধরনের খাবারই শ্রেষ্ঠা বিরিয়ানি করে। তারপর দেখো এরপর দেখো 2, তুর্কিরা আসতে শুনে তিনি কোনো রকম প্রতিরোধ না করে পূর্ববঙ্গের দিকে চলে যাচ্ছেন, দেখেছো চলে যাচ্ছেন ঘোড়াতে করে, পরবর্তীতে সময় তিনি জলপথে তিনি চলে যাচ্ছেন। 3, তুর্কিরা দেখো বিনা যুদ্ধে নদিয়া জয় করে নিল, ঠিক আছে? 4, এরপর বখতিয়ার নদিয়া ছেড়ে লক্ষণাবতী অধিকার করে নিজেদের রাজধানী স্থাপন করে। এই শহরকে আচ্ছা, এইবার যদি আমরা এখানে বিষয়টি একটু দেখি ছবির মাধ্যমে, তাহলে দেখো লক্ষণাবতী কোথায় ছিল, চলো একটু জুম করে দেখাই। সেন আমলে লক্ষণাবতী বা লখনৌতি স্থানটি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলা ছিল, বুঝতে পেরেছ? এবং বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলা ও তার সীমান্তবর্তী প্রাচীন গৌড় অঞ্চলের অবস্থান ছিল এখানে। হ্যাঁ, এই ছবির মাধ্যমেও তোমরা একটু বিষয়টি দেখে নিতে পারো, ঠিক আছে? দিয়ে দিলাম ছবিটি, আমি স্ক্রিনশট করে নিতে পারো। চলো দেখি তারপর। বখতিয়ার খলজি নিজের নতুন রাজ্যকে কয়েকটি ভাগে ভাগ করে প্রত্যেক ভাগের জন্য একজন করে শাসনকর্তা নিযুক্ত করেন। এসব শাসনকর্তারা ছিলেন তার সেনাপতি। বখতিয়ার খলজি লখনৌতে মসজিদ, মাদ্রাসা এবং সুফি সাধকদের আস্তানা তৈরি করে দেন। দ্বীপ এখানে কি হলো? এখানে আমরা দেখলাম বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা লক্ষণ সেন পরাজিত হলেন এবং আমাদের খিলজি বাবু কি করলেন? তার সাম্রাজ্য স্থাপন করলেন। তারপর তিনি তার মতো করে তার সাম্রাজ্য সাজালেন। লখনৌতি রাজ্যের সীমানা উত্তরে দিনাজপুর জেলার দেবকোট থেকে রংপুর শহর, দক্ষিণে পদ্মা নদী, পূর্বে তিস্তা, করতোয়া নদী এবং পশ্চিমে বখতিয়ার খলজি অধিকৃত বিহার পর্যন্ত বিস্তৃত ছিল। এরপর বখতিয়ার খলজি তিব্বত আক্রমণ করে রাজ্য বিস্তার করার চেষ্টা করেন, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। 1206 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান। বাংলায় তুর্কি অভিযানের একটা অধ্যায় শেষ হয়। ওই একই সময়ে পূর্ববঙ্গের রাজা লক্ষণ সেনেরও মৃত্যু হয়। মানে তারা 2 প্রতিদ্বন্দ্বী একই সময়ে প্রায় মারা গেছেন, ঠিক আছে? ভালো, তারা মৃত্যুর পরে গিয়ে আবার যুদ্ধ করুক। এবার আমরা দেখব যে রাজা লক্ষণ সেনের পূর্ববঙ্গে পলায়ন, এই ব্যাপারটা আমরা একটু দেখে নিই। লক্ষণ সেন কোনো প্রতিরোধ গড়ে তুলতে না পেরে নদিয়া ছেড়ে পূর্ব বাংলায়, যেটা বিক্রমপুরে, সেখানে তিনি চলে যান, ঠিক আছে? যদি আমরা ছবিতে এই বিষয়টি দেখি তাহলে দেখো তারা দেখো এইভাবে পালিয়েছিল, বুঝতে পেরেছ? হ্যাঁ, জলপথে নৌকাতে করে পালিয়েছিলেন তিনি। দেখো পূর্ব বাংলায় পলায়ন, লক্ষণ সেন কোনো প্রতিরোধ গড়ে তুলতে না পেরে নদিয়া ছেড়ে পূর্ব বাংলায় বিক্রমপুরে চলে যান। তোমরা দেখছো এই জায়গাটি নদিয়া দেখানো হয়েছে এবং এখানে দেখো আমাদের তুর্কি সব সেনারা রয়েছে, তারা আক্রমণ করছে। তুর্কি সেনাপতি মোহাম্মদ বখতিয়ার আকস্মিক আক্রমণে, এটা আকস্মিক হবে, আক্রমণে নদিয়া দখল যখন করে নেন, রাজা লক্ষণ সেন তার পরিবার অনুযোগীদের নিয়ে পূর্ব বাংলায় বিক্রমপুরে নিয়ে গিয়ে আশ্রয় স্থাপন করে, ঠিক আছে? তাহলে এই জায়গাতে তিনি, আর বিক্রমপুরটা দেখো দ্বীপ, বিক্রমপুর আমাদের ঠিক এই জায়গাতে, ক্লিয়ার? চলো আমরা পরের স্লাইডে যাই। এবার দেখো পূর্ব বাংলায় পলায়ন, যদি আমরা এই বিষয়টাকে দেখে একটু এরকম পাবো। তাহলে এদিকে দেখো ডান দিকে একটি ছবি আছে এবং আমি যদি এদিকে জুম করে দেখাই, দেখো নদিয়া ছিল এই স্থানে, না? এই স্থানে ছিল নদিয়া, সুযোগ বুঝতে পারছো তো? এখান থেকে দেখো বিক্রমপুরে তিনি এসছেন, এটা বিক্রমপুর। তাহলে তিনি কোথা থেকে এসছেন?
তিনি নদী মানে পার ধরে এসেছেন, বা তিনি নদী পথে এসেছেন, নদী পার বলে ভুল হবে, তিনি নদী পথে এসেছেন, তাই না? এই হচ্ছে বিষয়টি, এটি তোমাদেরকে আমি বলতে চাইছিলাম। আচ্ছা, এবার দেখো সাম্রাজ্যের অবসান যদি আমরা দেখি, মানে সেন সাম্রাজ্যের অবসান, সেখানে তার দুই পুত্র, এবার তিনি কোথায় গেলেন? তিনি গেলেন বিক্রমপুরে। বিক্রমপুরে তার দুই পুত্র বিশ্বরূপ সেন ও কেশব সেন আরও কিছুদিন রাজত্ব করলেও শেষ পর্যন্ত 13 শতকের প্রথমার্ধে বাংলায় পুরোপুরি সেন শাসনের অবসান ঘটে এবং মুসলিম শাসনের সূচনা হয়। ঠিক আছে, যদি আমরা এই জায়গাটিকে একটু দেখি, সেন সাম্রাজ্যের অবসান ও মুসলিম শাসনের সূচনা। তুর্কি আক্রমণের ফলে লক্ষণ সেন নদিয়া ত্যাগ করে পুরো বাংলার বিক্রমপুরে আশ্রয় নেন। তার দুই পুত্র বিশ্বরূপ সেন ও কেশব সেন সেখানে কিছুদিন রাজত্ব করলেও 13 শতকের প্রথমার্ধে বাংলায় পুরোপুরি সেন শাসনের অবসান ঘটে এবং মুসলিম শাসনের সূচনা হয়। এখানে আমরা দেখো দুটো ছবি পাচ্ছি। ছবি নাম্বার 1, বিক্রমপুরে বিশ্বরূপ সেন এবং কেশব সেনের রাজত্ব। ঠিক আছে, একটা কাল্পনিক ছবি দেখো, এখানে আমরা পাচ্ছি বিশ্বরূপ সেন এবং কেশব সেন, এটা হচ্ছে আমাদের বিক্রমপুর। আর 2 দেখো সেন শাসনের অবসান এবং মুসলিম শাসনের সূচনা। 13 শতকের প্রথমার্ধে সেন শাসনের ইতি ঘটলো, বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা হলো। ঠিক আছে, এবার দেখবো আমরা তুর্কি বিজয় ও তার ফলশ্রুতি সমাজে এবং সাহিত্যে। তার মানে সমাজে এবং সাহিত্যে তুর্কি বিজয় আর তার ফলশ্রুতিগুলো আমরা দেখব। ঠিক আছে, হ্যাঁ, প্রভাব কি ফেলেছিল, ঠিকই বলেছ। চলো আমরা দেখে নিই একটু। প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ রচিত হওয়ার পর প্রায় 2 শতাব্দীতে ত্রয়োদশ এবং চতুর্দশ বাংলা সাহিত্যের কোনো নিদর্শন পাওয়া যায়নি। আমি এবারের এই তথ্যগুলো নিয়েছি তোমাদের বহুল পরিচিত সেই তোমার বাংলা সাহিত্যের ইতিহাস, ওই তোমার দেবেশ কুমার আচার্য স্যারের বই থেকে। ঠিক আছে, তোমরা প্রয়োজনে তোমরা সেই বই থেকে ওই তথ্যগুলো নিয়ে নিতে পারো। তাই এই 2 শতাব্দীকে বাংলা সাহিত্যের ইতিহাসে বন্দা যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ কিংবা মাৎস্যন্যায় যুগ নামেও আমরা অভিহিত করি। এর অন্যতম কারণ তুর্কি বিজয়। এই সময় বহিরাগত তুর্কি আক্রমণে চরম অরাজকতা, বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হয়। তাই এই পর্যায়ে সাহিত্য, সংস্কৃতি, সৃজনশীলতা স্তব্ধ হয়ে গিয়েছিল বলে অনুমান করা হয়, তাই না? ব্যাপারটা কি সূর্যবাবু? ব্যাপারটি হচ্ছে যখন আমাদের বাংলাতে তুর্কি আক্রমণ ঘটলো, তুর্কিরা যখন আমাদের বাংলা জয় করে নিল, সেই সময় কি হচ্ছে? সেই সময় তারা নিশ্চয়ই আমাদেরকে ধরে ধরে সবাইকে চুমু দিচ্ছিল না, সেই সময় তারা আমাদেরকে হত্যা করছিল, ধর্মান্তরিতকরণ ঘটছিল প্রতিদিন। এই আছি এই নেই, সেই মিঠুন চক্রবর্তী একটা কি সিনেমা নেই যে মনে হয় দুমদাম বোম ফুটছে, হয়তো আমি নেই কিন্তু আমি আছি, বুঝলেন তো ব্যাপারটি? সেই সময় আমাদের মানে পরিস্থিতি এরকম ছিল। এবার যদি আমাদের যদি ওইরকম পরিস্থিতি থাকে, তাহলে কি আমরা আমাদের প্রাণ বাঁচাবো না আমরা সাহিত্য চর্চা করব? আর সাহিত্য চর্চা করতে গেলে একটা সুস্থ মস্তিষ্কের প্রয়োজন। সেই সময় কি আমরা সুস্থ মস্তিষ্ক পাবো? অবশ্যই পাবো না। তাহলে ভাই আমরা সাহিত্য চর্চা করবো কি করে, সাহিত্য রচনা করবো কিভাবে? এই জন্য সেই সময় প্রায় 200 বছর আমরা কোনো রূপ সাহিত্য পাইনি, সেই জন্য বা সাহিত্য চর্চারও পাইনি বা তার নিদর্শনও পাইনি। সেই জন্য আমরা ওই সময়কে বলছি বাংলা সাহিত্যের অন্ধকারময় যুগ, তমসাচ্ছন্ন যুগ, বন্ধা যুগ বা মাৎস্যন্যায়ের যুগ। ঠিক আছে, নিচে যদি আমরা এই ছবিটি দেখি তাহলে দেখো বাংলা সাহিত্যের বন্ধা যুগ ত্রয়োদশ থেকে চতুর্দশ শতাব্দী, চর্যাপদ প্রাচীন যুগের একমাত্র নিদর্শন, তাই না দীপ? এবার প্রায় 2 শতাব্দী ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দীতে আমরা কোনো সাহিত্য নিদর্শন পাইনি। তাই এই 2 শতাব্দীকে বাংলা সাহিত্যের ইতিহাসে বন্ধা যুগ, অন্ধকারাচ্ছন্নময় যুগ কিংবা মাৎস্যন্যায় যুগ বলা হয়। তোমাদের অনার্সেদের প্রশ্নমান 2 এখান থেকে প্রশ্ন হয় এবং আসতেও পারে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বাংলা সাহিত্যের বন্ধা যুগ কোন সময়কে বলা হয়, কেন বলা হয়? তাহলে আশা করি তোমরা এই প্রশ্ন উত্তর দিতে পেরে যাবে। এর অন্যতম কারণ কি? তুর্কি বিজয়। এই সময় বহিরাগত তুর্কি আক্রমণ হয়েছিল, এটা ছিল একটি কারণ। চরম অরাজকতা ও বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হয়েছিল। তারপর দেখো তোমার অস্থিরতা, লুটপাট, হত্যা, ধ্বংস, ভীতি, শিক্ষা, সাহিত্য সংস্কৃতির পোশাক, এইসবগুলো আমাদের ব্যাহত হয়েছিল। ঠিক আছে, এবার এর ফলে কি কি ঘটেছিল দেখো। তাহলে তুর্কি আক্রমণ শুধুমাত্র আমাদের ক্ষতি করেই যায়নি বা ধ্বংস করেও যায়নি, এর কিছু সৃষ্টিও ছিল। সেগুলো আমরা যদি দেখি তাহলে দেখো সাহিত্য ও সংস্কৃতির সৃজনশীলতা স্তব্ধ হয়ে গেছিল ঠিকই,
এটাকে আমরা অনুমান করতে পারি। তো ও এই বিষয়টি এরকম লেখা আছে যে এখানে বন্ধ্যা যুগ বা অন্ধকার যুগ। ঠিক আছে, দেখো তোমরা যে এই সময় আমাদের তোমার ওই সাহিত্য চর্চা বন্ধ হয়ে গেছিলো ঠিকই, কিন্তু পরবর্তী দিনে মানে আমাদের যে সাহিত্যগুলো যেগুলো রচনা হবে বা হয়েছিল সেইগুলো কিন্তু সেটা ছিল হ্যাঁ পূর্ব মুহূর্ত বা পটভূমি। বুঝতে পেরেছো তো? মানে নতুন সূর্য তুমি তাকে বলতে পারো। তবে এই অন্ধকারে অন্তরালে জমে উঠেছিল ভবিষ্যতের আলোর বীজ, যার ফলশ্রুতি আমরা পাই পরবর্তীকালে সাহিত্য এবং সংস্কৃতিতে। ঠিক আছে, চলো দেখি আমরা এবার। বড় হয়েছে না ক্লাসটা? হোক না, এই আলোচনাগুলো তো তোমাকে জানতে হবে। দেখো বিষয়টা হচ্ছে যে তোমাদের এই অধ্যায় থেকে মাত্র 2টো কোশ্চেন করলেই হয়ে যাবে, তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পেয়ে যাবে। কিন্তু এই 2টো প্রশ্ন বা তার আলোচনা জানলেই তো আমাদের হবে না, তা তো প্রেক্ষাপট জানতে হবে। এবার যদি তুমি প্রেক্ষাপট জানতে চাও, এটা তো ইতিহাসের প্রেক্ষাপট, সো ডিটেল তো একটু আলোচনা করতেই হবে। আর এরকম ভালো ক্লাস পেলে তো একটু ক্লাস দীর্ঘায়িত হবেই, তাই না? ধৈর্য ধরে বসো, ক্লাসটি দেখো, এখান থেকে তোমরা অনেক তথ্য পেয়ে যাচ্ছ। আর সর্বোপরি তোমাদের এখান থেকে তো ইতিহাসের তথ্য জানা হয়ে যাচ্ছে, সেই জন্য তোমাদেরকে তো আর নতুন করে ইতিহাসও পড়তে হবে না। তাহলে যখন তোমরা আমাদের ওই প্রাচীন ভারতের ইতিহাস বা মধ্য ভারতের ইতিহাস যখন তোমরা এগুলো পড়তে যাবে, তখন তো তোমাদের এই সময়কার ইতিহাসে না পড়লে হবে, তাই না? তো দেখো আনুমানিক 1204 মতান্তরে 1203 থেকে 1204 খ্রিস্টাব্দের মধ্যে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 17-18 জন অশ্বারোহী সৈন্য নিয়ে অতর্কিতে লক্ষণ সেনের রাজধানী নবদ্বীপ আক্রমণ করেন। বাংলাদেশের ইতিহাসে প্রত্যক্ষভাবে বিদেশি আক্রমণ এই প্রথম। প্রশ্ন হতেই পারে যে বাংলাদেশের ইতিহাসে বিদেশি প্রত্যক্ষ আক্রমণ কোন আক্রমণ ছিল? না, তুর্কি আক্রমণ। অল্প সময়ের মধ্যে গৌড়ে তুর্কি শাসনের প্রভাব সর্বত্র ছড়িয়ে পড়ে, তারা ইসলাম ধর্ম প্রচার করতে লাগলো। দেশে তখন কোনো সংঘশক্তি ছিল না, তাই আত্মরক্ষার জন্য কোনো প্রতিরোধ গড়তে পারেনি। বখতিয়ারের বাংলা বিজয়ের পর প্রায় 2 শতাব্দী ইতিহাস জানা যায়। তোমরা আমাকে একটি প্রশ্ন করছিলে যে স্যার সেই সময় কি আমরা কোনো মানে প্রতিরোধ গড়ে তুলতে পারিনি? হ্যাঁ, সত্যি আমরা পারিনি প্রতিরোধ গড়ে তুলতে, কারণ সেই সময় আমরা না বিভিন্ন ভাগে বিভক্ত ছিলাম। আমরা হিন্দু সমাজে মানুষেরা চিরকালই বিভিন্ন ভাগে বিভক্ত থাকি, সেই জন্য বিদেশিরা এসেছে আমাদের হ্যাঁ কখনো কখনো লুটপাট করে চলে গেছে, আবার কারা কারা এসে থেকেও গেছে, এবং তারা এখানে সাম্রাজ্য স্থাপন করে 200 বছর 300 বছর 100 বছর 80 বছর এরকমভাবে তারা থেকেও গেছে, শাসন শোষণ করে আমাদের দেশটাকে তারা ফোকলা করে নিয়ে চলে গেছে। ঠিক আছে, যাই হোক এটা অন্য সময় আমরা দেখব। এইবার দেখো দীপ, এইখানে আরও কিছু ডিটেল তথ্য। বখতিয়ারের বাংলা বিজয়ের পর প্রায় 2 শতাব্দী ইতিহাস, মানে 200 বছর, তখন বাংলা শাসন কারা করত এটা আমাদেরকে জানতে হবে। সেই জন্য দেখো আমি এখানে সুন্দর করে তোমাদেরকে এই বিষয়গুলো দেখিয়েছি। একটু যদি জুম করে দেখাই তোমাদেরকে, দেখো খলজি আমির ওমরাহের অধীনে বাংলা ছিল 1206 থেকে 1207, কারণ আমরা দেখলাম 1206-এ বখতিয়ার খিলজি মৃত্যু, দেখলাম তো আমরা দেখলাম 1206-এ কি হলো, বখতিয়ার খিলজি মৃত্যু। এরপর দেখো এই যে 1206 থেকে 1227, হ্যাঁ এটা চলে গেছে খলজি আমির ওমরাহের অধীনে। বখতিয়ার খলজির বিজয়ের পর বাংলা দিল্লির কেন্দ্র থেকে অনেকটাই স্বাধীন ছিল। খলজি আমির ও ওমরাহরা নিজেদের মতো করে বাংলা শাসন করতেন। এরপরে আমরা দেখতে পাই 1228 থেকে 1341 এটি দিল্লির সুলতানির অধীনে ছিল। বাংলা সরাসরি চলে যায় দিল্লির সুলতানির অধীনে। দিল্লির পক্ষ থেকে গভর্নর বা নায়েব নিয়োগ করা হতো, তখন তার গভর্নর ব্যাপারটা ছিল না, তখন নায়েব এই বিষয়টা ছিল। হ্যাঁ, গভর্নর তো এসছে ইংরেজদের শাসনকালে। এবার দেখো ইলিয়াস শাহী বংশের প্রথম ধারা। এবার আমরা দেখলাম 1341, তো এবার দেখো 1342 থেকে 1413। তাহলে কি সুন্দরভাবে দেখো তোমাদের আমি এই বিষয়গুলোকে উল্লেখ করে দিচ্ছি, ঠিক আছে? দেখো মন দিয়ে। শামসুদ্দিন ইলিয়াস শাহ স্বাধীন বাংলা সুলতানি সূচনা করেন। গৌড় ছিল রাজধানী। প্রশাসন অর্থনীতি এবং সংস্কৃতির উন্নয়ন সাধিত হয় এই সময়। এবার দেখবো আমরা তারপরে 1414 থেকে 1441, এখানে দেখো চলে গেছে গণেশ জালালউদ্দিনের অধীনে বাংলা। হিন্দু প্রভাবশালী গণেশ রাজা বাংলা শাসন করেছেন। হ্যাঁ, এর মাঝে আমাদের রাজা গণেশ তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, তিনি কিছুদিনের জন্য আমাদের বাংলা শাসন করেছেন। তবে তারপরে
তিনি জালালউদ্দিন মোহাম্মদ শাহ নামে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং অন্য কোনো জায়গার তথ্য থেকে জানা যায় যে তার ছেলে নাকি জালালউদ্দিন মোহাম্মদ শাহ নামে ইসলাম ধর্ম গ্রহণ করে তার নাম রেখেছিলেন গণে জালালউদ্দিন, তিনি নাকি বলে শাসন কার্য পরিচালনা করেছিলেন। যাই হোক, হিন্দু মুসলিম ঐক্য রক্ষা করে তিনি শাসন চালিয়ে যান। এবার দেখো, তার পরবর্তীতে 1414 থেকে 1487 খ্রিস্টাব্দ, ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় ধারা। ইলিয়াস শাহী বংশ আবার ক্ষমতায় ফিরে আসে। তাহলে একবার ইলিয়াস শাহী বংশ আমাদের ক্ষমতায় ছিল, কোথায় দেখেছি আমরা? দেখেছি এই গতে দেখেছি এরা আবার উম্মতে ফিরে এলো। ঠিক আছে, ইলিয়াস শাহী বংশ আবার ক্ষমতায় ফিরে এলো। এই সময় বাংলার শাসন, অর্থনীতি এবং সংস্কৃতি আরো উন্নতি হলো। এরপর দেখো, হাবশী খোজাদের দুঃশাসন। এখানে দুঃশাসন আছে, তো এটা হবে দুঃশাসন, মানে খারাপ শাসন। 1488 থেকে 1493 রায় শক্তি খোজাদের হাতে চলে যায়। তারা ছিল নিষ্ঠুর এবং লোভী। প্রজাদের উপর অত্যাচার এবং অরাজকতা এ সময় বৃদ্ধি পায়। তোমরা তাদের যে এখানে ছবিগুলো আছে দেখো, মোটামুটিভাবে একটা আমি ছবি বানিয়েছি, কাল্পনিক ছবি। তোমরা তাদের চেহারাগুলো দেখেই বুঝতে পারছো যে এরা কত নৃশংস, নিষ্ঠুর এবং লোভী ছিল, তাই না? ভদ্র মানুষ হলে তো তার চেহারাও ভদ্র হবে, তাই না? যেমন আমার চেহারা তোমরা দেখলে একটু আগে, ভদ্র মানুষ এবং তার চেহারাটাও ভদ্র। আচ্ছা, এরপর দেখো, এরপর 1493 খ্রিস্টাব্দ, এখানে শুরু হলো হুসেন শাহ এবং তারপরে তার পুত্র নুসরত শাহের সুশাসন। ঠিক আছে, এরপর থেকে আমাদের বাংলায় শুরু হলো আবার সাহিত্য চর্চা। বাংলা নতুন করে আবার যেন মনে হলো প্রাণ পেল, তাই না? দেখো, হুসেন শাহ ও নুসরত শাহের সুশাসনের যুগ 1493 খ্রিস্টাব্দ থেকে পরবর্তী। এখানে আমরা দেখছি সুলতান হুসেন শাহ। এ সময় বাংলায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি আসে। হিন্দু মুসলিম সবাই মিলে সুখে শান্তিতে বাস করে। কৃষি, বাণিজ্য, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির অভূতপূর্ব বিকাশ ঘটে। এটা সুলতান নুসরত শাহ, মানে এদের দুজনের শাসনেই বাংলার এরকম আমরা চেহারা দেখতে পেয়েছিলাম। এইবার দেখো, আমাদের এখানে শ্রী চৈতন্যদেব রয়েছেন। এই সময় আবির্ভাব হন আমাদের শ্রী চৈতন্যদেব, আমরা জানি 1486 থেকে 1533 খ্রিস্টাব্দে। এবং তিনি এখানে এসে কি করেছিলেন? মানুষদের মধ্যে বৈষম্য দূর করে সবাইকে তিনি একটা ছাতার তলাতে নিয়ে আসতে চেষ্টা করেছিলেন। এবং এই সময় আমাদের সাহিত্য চর্চা বৃদ্ধি পায়, স্থাপত্য শিল্প গড়ে ওঠে, চিত্রকলা, কারুশিল্প এগিয়ে যায়, সামাজিক সম্প্রীতি, হিন্দু মুসলমান ঐক্য এবং সহযোগিতাও বৃদ্ধি পায়। ওই জন্য আমাদের এই যুগ বাংলার ইতিহাসে শান্তি, সমৃদ্ধি, সংস্কৃতির সোনালী অধ্যায় হিসাবে পরিচিত। এইবার দেখো, আমরা আজকের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা দেখব এখানে একটু, আজকে যে আমরা আলোচনা করলাম, এই আলোচনায় আমরা বাংলা অনার্সের ছাত্রছাত্রীদের জন্য দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্ন নম্বর 1, বাংলাদেশে তুর্কি আক্রমণের সম্ভাব্য কারণগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এবং প্রশ্ন নম্বর 2, বাংলা সমাজে তুর্কি আক্রমণের প্রভাব ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি অথবা আকারে দেখো এইভাবে থাকতে পারে: বাংলায় তুর্কি আক্রমণের প্রভাব আলোচনা করো, বাংলা সমাজ, সংস্কৃতি, সাহিত্যে তুর্কি আক্রমণের গুরুত্ব বিচার করো, অথবা বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তুর্কি আক্রমণের ফলাফল গুরুত্ব আলোচনা করো, অথবা বাংলা সমাজ ও সাহিত্যে তুর্কি আক্রমণের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব লিখো। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, যদি তোমরা আজকের এই প্রশ্ন দুটির উত্তর মানে নিয়ে কৌতূহল থাকো, তাহলে তোমরা পরের দিনে আরও একটি নেক্সট ভিডিওতে এই প্রশ্ন দুটির উত্তর তোমরা অবশ্যই পেয়ে যাবে এবং তার আলোচনাও। তাহলে দেখো, আজকের এই সম্পূর্ণ আলোচনাটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। নির্ভুল ও নিদারুণ সুন্দর উপস্থাপনার মাধ্যমে গল্পের ছলে বিষয়ের গভীরে গিয়ে বিষয়টিকে যদি তোমরা বুঝতে চাও, অবশ্যই আমাদের সঙ্গে থেকো, তাই না? চলো আমরা একসাথে শিখি এবং একসাথে এগিয়ে চলি। তাহলে পরবর্তী দিনে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটি সুন্দর ভিডিও নিয়ে।